স্কুল পরিবারেরই সদস্য এবং আমার স্কুল পরিবারের যেহেতু আপনারা সদস্য, আমার স্কুল পরিবার আপনাদের থেকে কি চাই? আপনাদের থেকে চাই আসছে সহযোগিতা, ঠিক আছে? সো অবশ্যই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন বন্ধু এবং বান্ধবীদেরকে এবং জানাবেন যে আমাদের সবকিছু ওকে কিনা, দ্যাটস মিনস আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এবং পিছনে যে স্মার্ট বোর্ডটা আছে আর সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে একটু কাইন্ডলি ইনশিওর করবেন। দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো আমিও একটু শেয়ার করে দিচ্ছি, আমার যে গ্রুপগুলো আছে সেখানে আমিও একটু শেয়ার করে দিই। সো আপনারাও সবাই একটু শেয়ার করে দেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ ট্রু আছে সেগুলোতে অবশ্যই শেয়ার করবেন। ওকে, সো আমরা আজকে ক্লাসটা শুরু করব এবং আজকে টপিকটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের আজকে যে টপিকটা আছে সেই টপিকটা কিন্তু অলরেডি আমরা লিখে ফেলেছি, সেটা হচ্ছে মস্তিষ্ক এবং সমন্বয়। এই অধ্যায়টা নিয়ে আজকে কিন্তু মেইনলি আমরা কি করব, আলোচনা করব। সো তার আগে একটু বলে নিই, আমাদের সাথে অলরেডি কামরুন নাহার যুক্ত হয়েছে, বিজয়া রয় যুক্ত হয়েছে, সাব্বির খান যুক্ত হয়েছে, সামিউন যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হয়েছেন। সো আপনারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই খাতা এবং কলমটা একটু রেডি রাখবেন। কেন খাতা এবং কলমটা কেন লাগবে? কারণ হচ্ছে কি আমরা আজকে আপনাদের কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু নোট করাবো। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু নোট করতে গেলে আপনাদের কি লাগবে বলেন তো? খাতা এবং কলম লাগবে, ঠিক আছে? তো চলেন আমরা লেটস গো, আমরা পড়া শুরু করি। তো তার একটু আগে একটু বলে রাখি, আমার স্কুলে এখন আমাদের যদি আপনি ওয়েবসাইটে ঢোকেন অথবা আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু আপনি কোথায় পাচ্ছেন? আমাদের ইউটিউব চ্যানেলে পাচ্ছেন। ওকে, তো আমাদের এখানে দুইটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে এক্সাম বেসের কোর্স, যে কোর্সের ফিস খুবই কম, খুবই নগণ্য, যেটা আসলে না বললেই নয়, যেটা খুবই নগণ্য। এত নগণ্যতে আপনাকে দিচ্ছে আমার স্কুলটা, আসলে খুবই মানে এত ইফেক্টিভ একটা জিনিস আপনাকে দিচ্ছে। বিএসসির কোর্স ফি মাত্র 600 টাকা, আর হচ্ছে কি ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন বা মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিবেন, এদের কোশ্চেন তো আসলে সেম ধরনের হয়, আপনাদের মাত্র হচ্ছে 500 টাকা। এই এতগুলা পরীক্ষা, কতগুলা পরীক্ষা দিতে পারবেন জানেন? 168টি। এর মধ্যে আপনি জাজমেন্টের জন্য যে ভাইয়া আসলে কিভাবে সাজাইছে, মুখে মুখে একটা কথা বলছি আর দিয়ে দিছি একরকম, বিষয়টা কি এইরকম কিনা, না এর জন্য আপনাকে জাজমেন্ট করার জন্য আমরা কিন্তু আপনার জন্য রাখছি কয়টা ফ্রি জানেন? 12টি মডেল টেস্ট কিন্তু ফ্রি, 12টি পরীক্ষা আপনি কিন্তু ফ্রি দিতে পারবেন। যেখানে কিন্তু দেখেন একটা পরীক্ষা দিতে গেলে আপনার কিন্তু খুব বেশি খরচ হচ্ছে না ভাইয়া, 2 থেকে 3 টাকা অথবা 4 টাকা খরচ হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি কি কোনো টাকার ভিতরে আসলে কি খুব বেশি টাকা না। আমরা এত টাকা প্রতিদিন এমনিতেই নষ্ট করি, এমনিতেই আমরা নষ্ট করি। সো 500 বা 600 টাকা আপনার জন্য খুব বেশি হবে না, বাট এই একটা 500 বা 600 টাকার ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু আপনার স্বপ্নের নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটে পৌঁছাই দিবে। ওকে, সো যারা এখনো পর্যন্ত আমার স্কুলের যে আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেই ব্যাচে এখনো এনরোল করেন নাই, তারা অবশ্যই খুব দ্রুত এনরোল করে ফেলবেন। কারণ এই 500-600 টাকার ইনভেস্টমেন্ট আমি আপনাকে বলতে পারি যে আপনাকে এমন একটা গাইডলাইন দেবে যে ভাই আপনি স্যাটিসফাইড হবেন যে 500 টাকা এক জায়গায় ইনভেস্ট করছি, আমি আসলে স্যাটিসফাইড না, এই কথাটা বলার সুযোগ আমার স্কুল ইনশাল্লাহ আপনাদের জন্য দিবে না, ঠিক আছে? তো অবশ্যই যারা এখনো ভর্তি হন নাই তারা অবশ্যই সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন এবং আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবেন। সো আজকে দেখেন আমার স্কুলের যে আজকের যে ক্লাসটা আছে জীববিজ্ঞান ক্লাস, এখানে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করব? আমরা এখানে আলোচনা করব নিউরন সম্পর্কে, নিউরন এবং এর গঠন সম্পর্কে, মানব মস্তিষ্কের শ্রেণীবিন্যাস ও কাজ সম্পর্কে জানবো, করোটিক স্নায়ু সম্পর্কে জানবো, চোখের গঠন ও এর কাজ সম্পর্কে জানবো, কানের গঠন ও এর কাজ সম্পর্কে জানবো এবং হরমোন সম্পর্কে জানবো, ঠিক আছে? যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে। তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল প্রথম কাজ হবে নিউরন নিয়ে একটু পড়াশোনা করা। তো চলেন আমরা একটু নিউরন নিয়ে পড়াশোনা করে ফেলি, ঠিক আছে? আমরা একটু নিউরন নিয়ে পড়াশোনা করে ফেলি, দেখি আমাদের নিউরন নিয়ে অ্যাকচুয়ালি কি পড়া যায়। তো দেখেন নিউরন নিয়ে পড়তে গেলে প্রথম যে শব্দটা আসে নিউরন, এই যে শব্দটা, এটার প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে মস্তিষ্কের গঠনগত এবং কার্যিক এককের নাম হচ্ছে নিউরন। মস্তিষ্কের গঠনগত এবং কার্যিক এককের নাম কি? নিউরন। সুন্দর করে একটু মনে রাখতে হবে, মস্তিষ্কের গঠনগত কার্যিক এককের নাম কি? নিউরন। ওকে, এটা একটু খুব সুন্দর করে আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? কি বলছি? মস্তিষ্কের গঠনগত কার্যিক এককের নাম কি? নিউরন, ঠিক আছে? এটা একটু খুব সুন্দর করে যেন আমরা একটু মনে রাখি, ঠিক আছে? আমি আবারও বলি, মস্তিষ্কের গঠনগত এবং কার্যিক একক, এই কার্যিক এককের নামই হচ্ছে নিউরন। নিউরন
না, এটা মনে রাখবেন। মস্তিষ্কের গঠনগত কার্যিক একক, এই কথাটা সব থেকে বেশি আসে। মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের, মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্র যেটাই আপনাকে বলুক, এইটা মনে রাখবেন। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যিক একক হচ্ছে গঠনগত কার্যিক একক, এটা যদি বলা হয় গঠনগত ও কার্যিক একক, এটা হচ্ছে নিউরন। ঠিক আছে, এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবেন। কার্যিক একক হচ্ছে নিউরন। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সবচাইতে বেশিবার আসে নার্সিং পরীক্ষায়, এতবার আসছে ভাইয়া এই জিনিসটা। এই একক থেকে তামান্না যুক্ত হয়েছে, রাফিয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মাহি যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হয়েছেন। এখন একটু নিউরন নিয়ে বলি ভাইয়া। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা প্রচন্ড পরিমাণে পরীক্ষা আসে, এবং আজকে আপনাদেরকে বলে দিই, এই যে গঠন ঠটন আছে না, কোনটার একক কি, এই জায়গা থেকে ভাইয়া 1 মার্ক কমন আসবেই। লিখে রাখেন, 1 মার্ক কমন আসবেই। যেমন ধরেন প্লুরার নাম শুনছেন, নেফ্রন, বৃক্কের গঠনগত এবং কার্যিক এককের নাম হচ্ছে নেফ্রন। ঠিক একইভাবে প্লিউরা, যেটাকে আমরা বলি ফুসফুসের গঠনগত কার্যিক এককের নাম অ্যালভিওলাস। এই যে কথাগুলো আসে বারবার, পেনিমাইসেলিয়াম ইত্যাদি 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 অনেক কিছু আছে, এইগুলো থেকে ভাইয়া 1-2 মার্ক প্রতি বছরই কিন্তু কমন আসে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভাইয়া ভালো করে পড়া লাগবে। ক্লিয়ার? সাদিয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। এবার আসি, আমাদের মস্তিষ্কে আসলে নিউরনের সংখ্যা কত? এটা এক এক জায়গায় এক এক রকম রয়েছে। কোথাও দেখা যায় যে লেখা রয়েছে 1000 কোটি, ওকে 1000 কোটি, কোথাও লেখা রয়েছে 10,000 কোটি, কোথাও লেখা রয়েছে 100 কোটি, বাট 1000 কোটিটাকেই আমরা আসলে ফিক্স ধরে নিই। এবং একটা কথা আমি আজকে একটু বলে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো নিশ্চয়ই শুনেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? কি আলোলিত একজন ব্যক্তি, গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? এই যে ব্যক্তিটা, সে একটা কথা বলছে, আমরা আমাদের যে নিউরন আছে, এই নিউরন গুলাকে কিন্তু ঠিকঠাক মতো কাজে লাগাই না, বুঝছেন? আমরা 1% নিউরনকেও কাজে লাগাই না। আমরা কি করি, শোকেজের মধ্যে আমাদের নিউরনটাকে সুন্দর করে রাইখা দিই, যে নিউরন তুই বাবা খুব ভালো কাজ করছিস, তুই থাক, তোকে আদর যত্নই করি, বুঝছো? সো নিউরনটাকে আমরা রেখে দিই। এই যে সব টপিক কি ক্লাস কমপ্লিট হবে? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ অ্যাডমিশনের আগে আমাদের সব টপিক ইনশাল্লাহ ক্লিয়ার হবে। সো নিউরনকে রেখে দিই। আমরা যদি ঠিকভাবে 1% নিউরনকেও একটু কাজে লাগাইতে পারতাম, তুমি বিশ্বাস করো নোবেল পুরস্কার আমার বাসায় এমনি এমনি চলে আসতো। এত বেশি ট্যালেন্টেড হইতাম যা আসলে চিন্তা করা যায় না। সো দেখো, আমাদের যে নিউরনগুলো আছে, এই নিউরনগুলো 1000 কোটি, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু নিউরন মারা যায়, এবং নিউরন কিন্তু রিপেয়ার করা যায় না। এটা একটু মনে রেখো, একবার যদি কোনো কোষ মারা যায়, সেটা রিপেয়ার হয় না কোনটি? নিউরন। কোষ বিভাজন হয় না। তাহলে এই কথাটা একটু সুন্দর করে মনে রেখো, কোষ বিভাজন হয় না। যেসব কোষে কোষ বিভাজন হয় না তার মধ্যে একটা হচ্ছে নিউরন, বুঝছো? নিউরনও কিন্তু একটা কোষ, এবং এটার কিন্তু কোনো কোষ বিভাজন হয় না। সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? এবার আসে, একটা নিউরনকে যদি একটু আঁকানো যায়, একটা নিউরনকে যদি একটু আঁকাই, সো দেখতে পারবা যে একটা নিউরন সাধারণত অ্যাকচুয়ালি এই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? এই ধরনের হয়ে থাকে, দেখবা যে এই ধরনের হয়ে থাকে। একটা নিউরন সাধারণত এই ধরনের হয়ে থাকে। এইখানে ভাইয়া এই যে প্রলম্বিত অংশ, এটাকে বলে অ্যাক্সন, এটাকে বলে কোষ দেহ বা ডেনড্রাইট, কোষ দেহ বলা হয়, এটাকে বলা হয় কোষ দেহ, এটাকে কি বলা হচ্ছে? কোষ দেহ, ওকে? আর এই যে পরিপূর্ণ যে লম্বা অংশ আছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সন বা প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ, এটাকে কি বলা হচ্ছে? প্রলম্বিত অংশ, বুঝছো? প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের আবার দুইটা অংশ থাকে, জিনিসটাকে, বুঝছো? প্রলম্বিত অংশের আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কোষ দেহ থাকে, একটা থাকে ডেনড্রাইট, ডেনড্রাইট, বুঝছো? ডেনড্রাইট থাকে, আরেকটা থাকে ধর হচ্ছে ডেনড্রাইট থাকে, আরেকটা থাকে আছে অ্যাক্সন, বুঝছো? কি থাকে? অ্যাক্সন। মনে রাখবা, ডেনড্রাইট সংখ্যা অগণিত থাকতে পারে, বাট নিউরনে অ্যাক্সন থাকে একটি। কয়টি থাকে? অ্যাক্সন একটি থাকে। এই কথাটা কিন্তু পরীক্ষাতে আসে। আবারও বলি ভাইয়া, নিউরনে সাধারণত দুইটা অংশে ভাগ করা, একটা হচ্ছে কোষ দেহ, এখানে নিউক্লিয়াস থাকে না সাধারণত, ইউজুয়ালি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো থাকে। এছাড়া আছে ডেনড্রাইট থাকে, এই ছাড়া উপরের দিকে আছে ডেনড্রাইট থাকে, আর নিচের দিকে প্রলম্বিত যে অংশটাকে সেটাকে বলা হয় অ্যাক্সন। কি বলা হয় এটাকে? অ্যাক্সন বলা হয়। এই অ্যাক্সন থাকে কয়টি? অ্যাক্সন থাকে একটি। মনে থাকবে ভাইয়া, অ্যাক্সন থাকে কয়টি? একটি। পরীক্ষায় এটা আসে যে অ্যাক্সন থাকে কয়টি? অ্যাক্সন থাকে একটি। কথা খুব সুন্দর করে মনে রাখতে হবে, অ্যাক্সন থাকে কয়টি? একটি। ওকে, জাস্ট এই কথাটা একটু সুন্দর করে ভাই মনে রাখতে হবে। অ্যাক্সন থাকে কয়টি? একটি। কথাটা মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। কোষ দেহে আমাদের অ্যাক্সন থাকে একটি, বুঝছো? অ্যাক্সন থাকে একটি। এখন দেখো ভাইয়া, সিনাপসিস বলে একটা শব্দ তোমরা পরীক্ষার সময় পাবা।
সিনাপসিস, এই শব্দটা পরীক্ষার সময় পাবা। সিনাপস, সিনাপস, সিনাপস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দুইটা নিউরনের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় কি সিনাপস। অর্থাৎ ধরো দুইটা জিনিসের মধ্যে জোড়া লাগতে আসতেছে, এই যে মাঝখানে একটা স্পেস পাওয়া যায়, এই স্পেসটাকে বলা হয় সিনাপস। কি বলা হয়? সিনাপস, বুঝছো? সিনাপস বলা হয়, এই স্পেসটাকে বলা হয় সিনাপস। একটা নিউরনের একজনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট বা তোমার কোষদেহের যে মিলন, এই যে সংযোগ স্থলটা আছে, এইখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি সিনাপস। সুন্দর করে মনে রাখতে হবে, ওকে? এখন দেখো আমাদের যে নিউরন আছে, আমাদের নিউরনের কাজ কি? মেইনলি নিউরনের কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাওয়া, মস্তিষ্ক থেকে উদ্দীপনা আবার কি কোষে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে কি আমাদের মস্তিষ্কের, আমাদের নিউরনের মূল কাজ। এটা কি আমাদের নিউরনের মূল কাজ, ওকে? তো চলো আমরা এখন একটু চলে যাই, সেটা হলো ভাইয়া আমাদের কিছু নিউরো ট্রান্সমিটার আছে, যে নামগুলো আমাদেরকে একটু পড়া লাগে। নিউরো ট্রান্সমিটার আছে আমাদের কিছু, সেই নামগুলো আমরা একটু পড়ে ফেলি। নিউরো ট্রান্সমিটার, এই যে নিউরো ট্রান্সমিটার, এগুলো পরীক্ষাতে আসবে ভাইয়া। নিউরো ট্রান্সমিটার কি কি আছে? নিউরো ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার গুলো তুমি যখন নার্সিং এ আসবা তখনও ভাই ইনশাল্লাহ পাবা, বুঝছো? এই জিনিসগুলো তোমরা নার্সিং এ যখন আসবা তখনও ইনশাল্লাহ পাবা। তো এখানে দুইটা ভাগে ভাগ করায়, নিউরো ট্রান্সমিটারকে দুইটা ভাগে ভাগ করায়। একটা হচ্ছে কেন্দ্রীয় নিউরো ট্রান্সমিটার আর একটা হচ্ছে প্রান্তীয়। একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা কি প্রান্তীয়। জাস্ট এই কথাটা একটু মনে রেখো, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে কি প্রান্তীয়। এই যে কেন্দ্রীয় নিউরো ট্রান্সমিটার, এইটার যে উদাহরণ আছে, সো একটু দেখো কোন জায়গায় লেখা যায়, আমরা সেটা হলো বলি যে কেন্দ্রীয় নিউরোট্রান্সমিটার যেটা আছে সেটা হলো ভাইয়া কি, সেটা একটু খেয়াল করো। নিউরোট্রান্সমিটার যেটা আছে সেটা হলো ভাইয়া আমাদের সাধারণত আছে ডোপামিন, ডোপামিন, ঠিক আছে? ডোপামিন, তারপর আছে গাবা, এইগুলোকে বলা হয়েছে কেন্দ্রীয়। গাবা এই জিনিসগুলোকে কি বলা হয়? কেন্দ্রীয় নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? কি বলছি? আর হচ্ছে আমাদের প্রান্তীয় যেটা আছে সেটা কি বলা হয়? প্রান্তীয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কাকে বলা হয়? অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন। এই যে অ্যাসিটাইল কোলিন আছে না, এইটাকে বলা হয়, বা তোমার অ্যাড্রেনালিন, এই যে জিনিসগুলো আছে অ্যাড্রেনালিন, এই যে জিনিসটা আছে অ্যাড্রেনালিন, এইটাগুলোকে বলা হয় অ্যাড্রেনালিন। এই জিনিসটাকে বলা হয় প্রান্তীয়। এবং হিস্টামিন, হিস্টামিনও বলা যায়, হিস্টামিন, বুঝছো? এইগুলো সবই হচ্ছে প্রান্তীয়। এখন দেখো ভাইয়া, এই যে অ্যাড্রেনালিন, এটা কিন্তু একটা ওষুধ। আমাদের নার্সিং কি মেডিকেল সায়েন্সে এটা কিন্তু একটা ওষুধ, এবং এটাকে বলা হয় ইমার্জেন্সি ড্রাগ। কি বলা হয় জানো? ইমার্জেন্সি ড্রাগ। কারণ এই নিউরোট্রান্সমিটারের বিষয় হচ্ছে ইমার্জেন্সি ড্রাগ বলা হয়, বুঝছো? কেন বলা হয় সেটা একটু বলে দিই ভাইয়া। এটা কুইক রেসপন্স করে। একজন মানুষের যদি খারাপ অবস্থায় চলে যায়, মানুষ যখন মরা অবস্থায় চলে যায়, তখন এটা খুব কুইক রেসপন্স করে। তার হৃদপিণ্ডের যে স্পিডটা, পালস রেটটাকে বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি ইমার্জেন্সি ড্রাগ বলা হয়, বুঝছো? এটা একটু মনে রেখো, কারণ তুমি যেহেতু নার্সিং পরীক্ষা দিবা, অনেক সময় মেডিকেলের কোশ্চেন কিন্তু ভাইয়া তোমাদেরকে দিয়ে দেয়, বুঝছো কি বলছি? আর হিস্টামিনের কাজ কি? হিস্টামিন হচ্ছে অ্যালার্জির সাথে রিলেটেড, বুঝছো? সো অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো খাও, এগুলো হচ্ছে হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জির সাথে রিলেটেড, বুঝছো? সো অ্যালার্জির সাথে রিলেশন যদি তৈরি করে, তাহলে মনে রাখবা সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হিস্টামিন। মনে থাকবে? মনে থাকবে? তাহলে কি বলছি? অ্যাড্রেনালিন হচ্ছে ইমার্জেন্সি ড্রাগ, যেটা আমাদেরকে মরার সময় বাঁচায়। আরেকটা কি বলছি? হিস্টামিনটা হচ্ছে অ্যালার্জির সাথে রিলেটেড। তাহলে নিউরোট্রান্সমিটার যেটা আছে সেগুলো কি কি আছে? একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় কি? ডোপামিন আর গাবা। প্রান্তীয় কি? অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন আর হিস্টামিন। মনে থাকবে? সুন্দর করে লিখে ফেলো। এইটা পর্যন্ত নিউরনের এতটুকু তোমাদের কিন্তু ভাইয়া জানা লাগবে, ঠিক আছে? সো চলো আমরা আবার একটু আমাদের যে পিডিএফটা আছে সেখানে আবার একটু ব্যাক করি। আমাদের যে পিডিএফটা আছে সেখানে আমরা একটু ফিরে যাব। ওকে, সো আমাদের যেখানে আছে আমরা সেখানে আবার ফিরবো, তবে তার আগে একটু করি, আমরা আরেকটু পড়ে নিই। ওকে, আমরা আরেকটু পড়ে নিই। সেটা হলো আমাদের যে মস্তিষ্ক আছে সেটাকে যদি আমি একটু ভাগ করি, আমার যে মাথার কথা আমি যদি একটু বলি, মাথা, তাই না? আমাদের কি আছে বলো তো? মস্তিষ্ক আছে, তাই না? মস্তিষ্ক, এই যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক এটাকে মেইনলি আছে তিনটা ভাগে ভাগ করা যায়। মাথা, আমাদের যে মাথা আছে, মাথাটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, আর একটা কি বলতো? অগ্র, একটা হচ্ছে ধরো যে মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ, বুঝছো? আর একটা কি? পশ্চাৎ। পিডিএফটা একটু যাইতে চাচ্ছিলাম, কিন্তু পাচ্ছি না। এই অগ্র মস্তিষ্কের আবার কিছু অংশ আছে, সেটা আমরা এখন একটু দেখব। পিডিএফ বলতে আপনার যেটা স্লাইড? হ্যাঁ হ্যাঁ, স্লাইডে যাব। হ্যাঁ, ওইটা
ওকে, সো চলো আমরা একটু দেখি। আমাদের কিন্তু একটা এমসিকিউ আছে, সেটা একটু খেয়াল করো। এমসিকিউটা এখানে আছে, খেয়াল করো কি আছে সেটা একটু খেয়াল করো। এটার উত্তর কি হবে তোমরা সবাই একটু বলবা ভাইয়া, এটার উত্তর কি হবে? মস্তিষ্কের গঠনগত কার্যিক একক কি? মস্তিষ্কের গঠনগত ও কার্যিক একক কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও। মস্তিষ্কের গঠনগত কার্যিক একক কি? নেফ্রন, প্লুরা, তারপর নিউরন, পেরিমাইসিয়াম। বলো ভাইয়া এটা সঠিক উত্তর কি হবে? তোমরা যারা যারা জানো ভাইয়া অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে দ্রুত জানাই দাও। ওকে, সো যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই এখনো পর্যন্ত যারা মেনশন করো নাই তারা অবশ্যই অবশ্যই একটু মেনশন করে দিবা, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে তোমাদেরকে এখন কোশ্চেন করেছি, যেটা কিন্তু নার্সিং পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসছে, বুঝছো? প্রচন্ড পরিমাণে, যেটা আসলে বলে শেষ করা যাবে না যে কতবার পরীক্ষাতে আসছে। সো যেহেতু আসছে তার মানে সেটা তো তোমাদের নিশ্চয়ই পারা লাগবে, এই জন্য দিছে, তাই না? এই জন্য দিছে। সো একটু বলো তো ভাইয়া এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রচন্ড পরিমাণে আসা একটা জিনিস, মস্তিষ্কের গঠনগত কার্যিক একক কি, এটা প্রচন্ড পরিমাণে আসছে, প্রচন্ড পরিমাণে তোমাদেরকে পারা লাগবে। সামিরা আক্তার বলছে নিউরন, তামান্না ইসলাম তানহা বলছে এ নেফ্রন, তারপর আছে আনিশা বৈদ্য বলছে নিউরন, তারপর আছে কি একটা চাইনিজ নাম, চাইনিজ নামের আপুটা বলছে নিউরন, বিজয়া রয় বলছে নিউরন, সাদিয়া আফরিন বলছে নিউরন, নুহা ফারভিন বলছে এ, আর কে কে আছো? শান্তা আক্তার বলছে সি, থ্যাংক ইউ। আর কে কে আছো ভাইয়া দ্রুত কমেন্ট করো। ফাইজা নিউরন বলছে ফাইজা। আর কে আছো ভাইয়া দ্রুত কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে ভাইয়া? এটা সঠিক উত্তর কিন্তু গ নিউরন হবে, বুঝছো? যারা নেফ্রন বলছো, নেফ্রনের ক্ষেত্রে বলে রাখি ভাইয়া, এই তো তামান্না ইসলাম তানহা বলছে সি নিউরন। নেফ্রনের ক্ষেত্রে বলে রাখি নেফ্রন হচ্ছে কিডনি, নেফ্রনটা কি? কিডনি বা বৃক্ক, সহজ ভাষায় কি বলা যায়? বৃক্ক, মনে রেখো, ঠিক আছে? আর পিলিউরাটা কি? পিলিউরাটা হচ্ছে আমাদের যে ফুসফুস আছে না, লাং যেটাকে বলে, ফুসফুস বা লাং, এই ফুসফুসের আবরণী, ফুসফুসের আবরণীটার নাম কি? এই আবরণীটার নামই হচ্ছে তোমার সেই পিলিউরা। ফুসফুসের এককটা হচ্ছে অ্যালভিওলাস, বাট আবরণীর নামটা হচ্ছে পিলিউরা, অ্যালভিওলাস, বুঝছো? এটা অ্যালভিওলাস, বাট এটার আবরণীর নামটা কি? পিলিউরা। আর পেরিমাইসিয়ামটা কি? পেরিমাইসিয়ামটা হচ্ছে পেশির আবরণী, পেশির আবরণীকে বলা হয় পেরিমাইসিয়াম। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা, আবরণীকে বলা হয় পেরিমাইসিয়াম, জাস্ট আমরা ব্যাখ্যাটা কিন্তু বলে দিলাম, বুঝছো ভাইয়া? এটা কিন্তু ব্যাখ্যা। রাফিয়া পারছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সানজুমান আরা পারছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি বলছি? নেফ্রনের যে একক সেটা কার? কিডনি বা বৃক্কের এককটা হচ্ছে তোমার নেফ্রন। পিলিউরাটা কি? ফুসফুসের আবরণী। আমাদের পেরিমাইসিয়ামটা হচ্ছে পেশির আবরণী। আর নিউরনের ক্ষেত্রে আমরা তো বলে দিছি আমাদের গঠনগত কার্যিক এককটা কি, তাইলে নিউরন। মনে থাকবে সবাই ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ, ঠিক আছে? চলো ভাইয়া পরের কোশ্চেন আমরা আরেকটা দেখি, সলভ করি। পরে আমাদের কি আছে দেখি। এখন আমাদের আসছে মস্তিষ্ক। সো আমরা একটু মস্তিষ্ক নিয়ে পড়বো, তারপরে এই যে সুন্দর কিছু এমসিকিউ আছে, এমসিকিউতে চলে আসবো, ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা যেখানে ছিলাম সেই মস্তিষ্কটা একটু চলে যাই। দেখো আমাদের মস্তিষ্ক যেটা ছিল সেখানে আমরা একটু চলে যাই, বুঝছো? আমাদের মস্তিষ্ক যেখানে ছিল সেখানে আমরা একটু ফিরে যাব। ওকে, সো তার আগে একটু বলে নিই যে আমাদের মস্তিষ্ক যেটা আছে, মস্তিষ্ককে কিন্তু মেইনলি তিনটা পার্টে ভাগ করা হয়। কয়টা পার্টে ভাগ করা যায়? তিনটা পার্টে। ওকে, তো সেই তিনটা পার্ট কি কি চলো আমরা একটু খেয়াল করি। ওকে, সো আমরা একটু মস্তিষ্ক সম্পর্কে একটু বলে নিই। আমাদের এখানে আমরা যাব তার আগে একটু বলি, মস্তিষ্ককে মেইনলি তিনটা পার্টে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমে আসছে অগ্র মস্তিষ্ক। কি আসতেছে? অগ্র। এটার ক্ষেত্রে মনে রেখো অগ্র মস্তিষ্কের পার্ট হচ্ছে তিনটা। অগ্র মস্তিষ্কের পার্ট কয়টা? তিনটা। এর মধ্যে মনে রাখবা সেরেব্রাম। কি আসবে? সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের পার্টে প্রথমে আছে সেরেব্রাম, তারপর কি আছে? সেরেব্রামের পর কি আসবে বলো? সেরেব্রাম। সেরেব্রাম আসে, ঠিক আছে? এটা একটু মনে রেখো, সেরেব্রাম। এটা মস্তিষ্কের সবচাইতে বড় পার্ট। মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট কত? সেরেব্রাম। এটা 80% অঞ্চল দখল করে থাকে। কত পার্সেন্ট? 80%। কথাটা মাথার মধ্যে রাখতে হবে, 80%, ঠিক আছে? এরপর আসে থ্যালামাস, আরেকটা আছে হাইপোথ্যালামাস। থ্যালামাস আরেকটা কি? হাইপোথ্যালামাস, বুঝছো? হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজকামগুলো বেশি আসে, বুঝছো? হাইপোথ্যালামাসের কাজকামগুলো বেশি আসে। হাইপোথ্যালামাস কি করে? ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তারপরে আমাদের ভালো লাগা মন্দ লাগা, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি যে নিয়ন্ত্রণ
আছে, অগ্র মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড নিঃসরণ করা, এই সব কিছু করে কে? হাইপোথ্যালামাস করে। তাহলে আমাদের অগ্র মস্তিষ্ক থেকে কয়টা কোশ্চেন হতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের অগ্র মস্তিষ্কের পার্ট আছে 3টা। কি কি? সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচাইতে বড় পার্টের নাম হচ্ছে সেরেব্রাম। মস্তিষ্কের সবচাইতে বড় পার্টের নাম কি? সেরেব্রাম। একটা মানুষের মস্তিষ্ক যদি চিন্তা করো, এটাকে যদি বাম পাশ দাও লেফট পার্ট, আর এটাকে যদি রাইট পাশ দাও, মনে রাখবা মস্তিষ্কের বাম পাশ রাইট পাশকে নিয়ন্ত্রণ করে, রাইট পাশ বাম পাশকে নিয়ন্ত্রণ করে, বাম পাশ ডান পাশকে, বাম পাশ ডান পাশকে, ডান পাশ বাম পাশকে। ওকে, অল্টারনেটিভ। এই জন্য মাঝে মাঝে দেখবা যে প্যারালাইসিস হয় না, প্যারালাইসিসের রোগী তো কে কে দেখছো একটু বলো তো, প্যারালাইসিসের রোগী কে কে দেখছো বলো তো ভাইয়া? তো দেখবা প্যারালাইসিস হলে বলে যে বাম পাশটা অসাড় হয়ে গেছে। তো বাম পাশ অসাড় হয়ে যাওয়া মানে ওই মানুষটার ডান পাশের যে মস্তিষ্ক আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তোমাকে বলে যে ডান পাশটা অসাড় হয়ে গেছে, তার মানে বুঝে নিবা বাম পাশের যে সেরেব্রাম আছে সেই পার্টটা অসাড় হয়ে গেছে। সো তোমাকে কোশ্চেন দিবে নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ? সেরেব্রাম, তারপর আরো অপশন থাকবে, সো সেখান থেকে উত্তর দিবা সেরেব্রাম। যদি বলে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সেরেব্রাম। মনে থাকবে হাইপোথ্যালামাস থেকে আসতে পারে তাপমাত্রা, ক্ষুধা, ঘুম, রাগ, অভিমান, ভালোবাসা, আবেগ, এগুলো নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। আরেকটা পয়েন্ট আসবে, পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? হাইপোথ্যালামাস পার্টে। কোথায় থাকে? হাইপোথ্যালামাস পার্টে। মনে থাকবে, এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখবা। মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক অতটা আসে না, আসবে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কটা তোমার পরীক্ষাতে আসবে। পশ্চাৎ মস্তিষ্কেরও পার্ট হচ্ছে 3টা। কি কি আছে একটু খেয়াল করো। পশ্চাৎ মস্তিষ্কেরও পার্ট হচ্ছে 3টা। পশ্চাৎ, এই পশ্চাতে প্রথম আসে আছে সেরেবেলাম। কি আসে জানো? সেরেবেলাম। সেরেবেলাম আছে, বুঝছো? সেরেব্রাম, আগে সেরেব্রাম পড়ছি, এবার বেলাম। বেলাম মনে রেখো, বেলাম। এরপরে কি আছে ভাইয়া? সেরেবেলামের পরে পন্স, একটা আছে পন্স, আর একটা আছে মেডুলা অবলঙ্গটা। কি আছে? পন্স। ওকে, আবারও বলি, একটা আছে পন্স, সেরেবেলাম। ওকে, সো দেখো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করতে পারছি। তো আমাদের যে মস্তিষ্ক ছিল সেই মস্তিষ্ক নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেই মস্তিষ্কে চলে আসি। মস্তিষ্ক, এখান থেকে আমরা বলতেছিলাম যে মস্তিষ্ক এইটার আছে অগ্র মস্তিষ্ক যেটা আছে, আমরা পশ্চাৎ নিয়ে কথা বলতেছিলাম, এখন একটু পশ্চাৎ নিয়ে কথা বলি। পশ্চাৎ মস্তিষ্কের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেরেবেলাম। কি আসে? সেরেবেলাম, মনে রেখো, সেরেবেলাম। এরপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পন্স পড়বা এবং মেডুলা অবলঙ্গটা বা মেডুলা সম্পর্কে জানবা। মেডুলা, এই 3টা সম্পর্কে পড়া লাগবে, বা 3টা তোমাদের পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে। ঠিক আছে, এই 3টা তোমাদের পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে। কি কি আসতে পারে সেটা একটু বলে দিচ্ছি। আমাদের এখান থেকে আসবে মেইনলি হচ্ছে কাজ। এখান থেকে কি আসবে? কাজ আসবে। ঠিক আছে, কাজ আসবে। ওকে, তো দেখো পন্স সম্পর্কে যে পয়েন্টটা বেশি আসে, পন্স নিয়ে যে পয়েন্টটা তোমাকে আসবে পরীক্ষায় বেশি, সেটা হচ্ছে শোষণ হার বা শোষণ শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, শোষণ বা শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এটা পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। পন্সের মূল কাজ হচ্ছে এই যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের কাজটা করেছে কে? নিয়ন্ত্রণের কাজটা করেছে পন্স। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কাজটা কে করে? পন্স করে, বুঝছো? আর আমাদের সেরেব্রাম আর সেরেবেলামের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু অলরেডি বলে ফেলছি, সেটা একটু মনে রেখো। সেরেবেলামের মূল কাজ হচ্ছে ঐশিক পেশি নিয়ন্ত্রণ। ঐশিক, যেগুলো আমার ইচ্ছাধীন আগের দিন পড়াইছিলাম, ঐশিক পেশি নিয়ন্ত্রণ, ঐশিক পেশি নিয়ন্ত্রণ যেটা আছে সেটা করে। আর আরেকটা আছে মেডুলা। মেডুলার মূল কাজটা কি? মেডুলা অবলঙ্গটা, এটা তোমার মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে স্নায়ু আছে, করোটিক স্নায়ু, সেগুলোর উৎস হিসেবে কাজ করে। করোটিক স্নায়ু, করোটিক স্নায়ু, বুঝছো? করোটিক স্নায়ু উৎস হিসেবে কাজ করে। এই করোটিক স্নায়ু এবং করোটিক স্নায়ু এটার উৎস, স্নায়ুর উৎস, বুঝছো? স্নায়ুর উৎস হিসেবে কাজ করে। সো আমরা এই যে করোটিক স্নায়ু আছে হিসেবে কাজ করে, এটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি। আমাদের স্নায়ু আছে মূলত 2 ধরনের হয়ে থাকে। স্নায়ু কয় ধরনের হবে? 2 ধরনের হবে। একটা আছে করোটিক স্নায়ু, আর একটা হবে আছে সুষুম্না স্নায়ু। যেটা আছে মাথা থেকে হয় সেটা আছে করোটিক। করোটিক, ঠিক আছে, করোটিক। আর একটা কি? সুষুম্না, বুঝছো? এটা পরীক্ষা আসে, সুষুম্না। ওকে, সুষুম্না স্নায়ু। এই যে স্নায়ু আছে দুই ধরনের স্নায়ু, একটু মনে রাখবা, নাম্বারগুলো মনে রাখবা। করোটিক স্নায়ু আছে 12 জোড়া। তো জোড়া যদি বলে, তোমাকে যদি সংখ্যায় বলে কয়টি, তাহলে উত্তর দিবা কয়টি বলো তো? 24টি। কয়টি দিবা? 24টি। আর সুষুম্না স্নায়ু আছে 31 জোড়া। তাহলে যখন তোমার সংখ্যায় বলবে যে কয়টি, তাহলে উত্তর দিবা কয়টি বলো তো? এটা দিবা 62টি। কয়টি দিবা? 62টি। পরীক্ষা আসে
করটিক স্নায়ু মানে যেটা আছে মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় সেটাকে বলে করটিক স্নায়ু, যেটা আমার মেরুদণ্ড থেকে উৎপত্তি হয় সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় সুষুম্নাকাণ্ড স্নায়ু। বুঝছো কি বলছি? সুষুম্নাকাণ্ড স্নায়ু। কথাগুলো একটু সুন্দর করে মনে রাখো। পরীক্ষা আসে করটিক স্নায়ু আছে কয়টি, উত্তর হবে 24টি অথবা 12 জোড়া। যদি বলে সুষুম্নাকাণ্ডে স্নায়ু আছে কয়টি, উত্তর হবে 31 জোড়া অথবা 62টি। বা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? মস্তিষ্ক সম্পর্কে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ধারণা দিলাম যতটুকু অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে এবং সেই সাথে আমাদের স্নায়ু সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া হয়েছে, ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। আবার একটু বলে দিই, পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট, সেরেবেলাম, পন্স, মেডুলা। সেরেবেলাম সম্পর্কে কি বলবা? এটা হচ্ছে ঐশিক পেশি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। পন্স একটাই কথা, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। মেডুলা সম্পর্কে একটা পয়েন্ট পড়বা, করটিক স্নায়ুর উৎস হিসেবে কাজ করে। গেল 3টা পয়েন্ট বলছি। এবার আসে স্নায়ু। স্নায়ু হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে করটিক স্নায়ু আর একটা হচ্ছে সুষুম্না স্নায়ু, ঠিক আছে। করটিক স্নায়ু হচ্ছে মাথা থেকে আসে আর সুষুম্না কেন্দ্র আসছে কোথা থেকে আসে, এই যে আমাদের আমাদের যে মেরুদণ্ড আছে এটাকে সুষুম্না বলে, এইটা থেকে আসে। করটিক স্নায়ু আছে 12 জোড়া, মানে এটাকে কয়টা বলা যায়, 24টি জোড়া, মানে আছে 2টা করে, তাহলে 24টি। সুষুম্নাকাণ্ডের স্নায়ু আছে 31 জোড়া, তার মানে 2টা করে হইলে কয়টি হবে, 62টি। ওকে, সো এতটুকুই বলছি। এতটুকু কি বুঝতে পারছো তোমরা সবাই? একটু বলো তো, এতটুকু কি বুঝতে পারছো? একটু ধীরে ধীরে বলেন প্লিজ। আসলে ধীরে ধীরেই বলি, মানে বিষয়টা আসলে খুবই কম পড়া, বাট দেখা যায় কি একই কথা বারবার বলি যাতে তোমরাও আমাদের সাথে চর্চা করতে করতে তোমাদেরও যাতে মুখস্থ হয়ে যায়, বুঝছো? এই জন্য দেখা যায় কি যে তোমার কাছে মনে হয় যে দ্রুত বলতেছি, অ্যাকচুয়ালি কিন্তু দ্রুত না, ঠিক আছে। সো আশা করি যে এতটুকু বুঝতে তোমরা পারছো। আমার মনে হয় যে বোঝার কথা এতটুকু। ওকে, সো যদি বুঝতে পারো তাহলে আমি একটু প্র্যাকটিসে চলে যাই। দেখো আমাদের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে একটু চলে আসি। দেখো কি আছে পয়েন্টটা, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? এখন এইটার উত্তর দিয়ে ফেলো, এটা পারা উচিত তোমাদের। সেরেবেলাম, মেডুলা, সেরেব্রাম, আর আছে কি আছে, ব্রেইন স্টেম। ওকে, একটু বলো ভাইয়া এটা কি হবে, এইটা কি হবে একটু বলো। সেরেবেলাম, মেডুলা, সেরেব্রাম, ব্রেইন স্টেম, এটা পারা উচিত তোমাদের, এটা পড়ানো হয়েছে। সো এটা বলো কি হবে। ওকে, এটা বলো দেখি কে কে পারো, ঠিক আছে। এটা পারা উচিত তোমাদের, আমি এটা পড়াই ফেলছি। সো এটা বারবারই বলছি এবং এটা পারা উচিত এবং এটা পরীক্ষাতে প্রচন্ড পরিমাণে আসে, যেহেতু আসে ভাই পারা লাগবে না। ওকে, সো সামিরা আক্তার বলছে সি। হাসান ব্রো বলছে ভাই কিসের? ভাই কিসের না, এই মস্তিষ্কের, পুরো মস্তিষ্কেরই বড় অংশ আমি বলছি যে কোনটা বলো তো সেটা কি হবে। ওকে, সামিরা আক্তার বলছে সি। হাসান ব্রো কিসের না, বিজয়া রয় বলছে সি। তাকরিম সিদ্দিক সি বলছে, থ্যাংক ইউ সো মাচ। তামান্না ইসলাম তানহা বলছে সি হবে। আর কে আছো ভাই একটু কমেন্ট করতে থাকো, কমেন্ট করো। তাসনিম খান নাইমা বলছে সি হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি উত্তরটা দিয়ে দিই, এটা সঠিক উত্তর হবে কিন্তু সেরেব্রাম, বুঝছো, নট সেরেবেলাম। এখন হয়তো আমার যে হাসান ভাই বুঝছে যে মনে হয় অগ্র মস্তিষ্ক বলে দিবে। নো, নেভার, কখনো অগ্র মস্তিষ্ক বলে দিবে না ভাই। কেন বলবে না? কারণ পুরো মস্তিষ্কের মধ্যেই 80% অংশ হচ্ছে কি এই সেরেব্রাম। 80% হচ্ছে সেরেব্রাম, 80%। 80% হচ্ছে সেরেব্রাম। তো 100-এর মধ্যে 80% হইলে ওইটা তো মস্তিষ্কের সবচাইতে বড় অংশ হবেই, তাই না? এটা আমার এই যে আপুরা পারছে, তাহলে এটা আশা করি যে বুঝতে পারছো তোমরা সবাই। এটা সঠিক উত্তর হবে কি সেরেব্রাম। চলো পরের অংশটা দেখি, বা পরের কোশ্চেনটা আমরা সলভ করি, দেখি আমরা পরের কোশ্চেনটা পারি কিনা সবাই। কোন অংশ শরীরের ভারসাম্য সমন্বয় করে? বলো এটার উত্তর কি হবে। কোন অংশ শরীরের ভারসাম্য ও সমন্বয় করে? বলো এটা কি হবে। শরীরের ভারসাম্য এবং সমন্বয় করে কোনটি? সো এটা মনে হয় আমি তোমাদেরকে বলিনি। শরীরের যে ঐশিক পেশি আছে, ঐশিক পেশির যে কাজটা যে করে, ঐশিক পেশির যে কাজ করে ওই ব্যক্তিটাই আছে শরীরের ভারসাম্য করে আর আছে সমন্বয় করে। এটাও কার কাজ? ওই ঐশিক পেশির ভারসাম্য, ঐশিক পেশি নিয়ন্ত্রণ যে করে, ঐশিক পেশি নিয়ন্ত্রণ একটু আগেই পড়াইছি তাই না। ঐশিক পেশি নিয়ন্ত্রণ যে করে, নিয়ন্ত্রণ যে করবে ওই ব্যক্তিটাই, ওই জিনিসটাই কি করবে, ওকে। সো সেই জিনিসটাই কি হবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এই মূলত আসলে কি করবে, সেই মূলত আসলে আমাদের এই যে ভারসাম্য আর সমন্বয়, শরীরের ভারসাম্য রক্ষা সমন্বয়, এই কাজটাও করবে, বুঝছো। শরীরের ভারসাম্য কার কাজ জানো? কানের কাজ। কান, আমাদের শরীরের যে কান আছে না, এই যে দুটা ইয়ার কান, এই কানই হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করে, বুঝছো। সো শরীরের ভারসাম্য আর সমন্বয় এই কাজটা কে করে?
এই কাজটা কে করবে বলো তো তাইলে? এই তো বিজয় রায়, বুঝে গেছে, ইঙ্গিতই যথেষ্ট, যারা পারবে তাদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। দেখছো, সেরে বেলাম, তামান্না পারছে, নুহা ফারবিন সি, তাকরিম সিদ্দিকী সি, থ্যাংক ইউ। আর কে কেছো ভাইয়া বলো তো? তাহলে সেটা কে হবে? সেরে বেলাম হবে। আমার আপুরা তো জানে, এটা জানে না কারণ কি এটা বলা আছে, তো এটা তো আমরা বলছি সি হবে। তাহলে সঠিক উত্তর পাইয়ে গেলাম ভাইয়া, এটা তো পাইছি নাকি, 3-এরও সি হয়ে যাবে, কোনো কথা নাই, একেবারে বুঝতে পারতেছি। আমি বলে দিছি যে ঐচ্ছিক পেশি ভারসাম্য সমন্বয়, এই কাজ কে করে? একই ব্যক্তি করে। সে কে? আমরা বলছিলাম ঐচ্ছিক পেশির কাজ করে সেরে বেলাম, উত্তর পাইয়া গেছি, উত্তর শেষ, সেরে বেলাম, তাই না? চলো পরের কোশ্চেনটা সলভ করি। এবার আসি, হাইপোথ্যালামাস কোন ধরনের কাজ করে? এই যে এটা বলছিলাম, মনে আছে হাইপোথ্যালামাসের কাজ কি? বলছিলাম না, প্রেম, ভালোবাসা, আবেগ যা কিছু আছে সবকিছুর কিন্তু দায়ী কে জানো? হরমোন। এভরিথিং ডিপেন্ডস অন হরমোন। আমাদের যে ভালোবাসা সেটাও হরমোন, আমাদের যে রাগ সেটাও হরমোন, আমাদের যে ঘাম সেটাও হরমোন, যে ক্ষুধা সেটাও একটা হরমোনের কাজ। বুঝছো কি বলছি? তাপমাত্রা সবকিছু কিসের উপর নির্ভর করে? মস্তিষ্কের হরমোনের উপর নির্ভর করে। এই হরমোনের সাথে রিলেটেড কে? আমরা বলছিলাম, মনে আছে সেটা কে ছিল বলো তো? এই যে হাইপোথ্যালামাস। এখন বলো হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ কি? ভারসাম্য রক্ষা করা। এটা তো অলরেডি বলে ফেলছো তোমরা, একটু আগের কোশ্চেনই বলছো যে সেরে বেলাম। এই ভারসাম্য রক্ষা করার কাজটি কে করে? সেরে বেলাম করে, তাই না? আর দেহের তাপমাত্রা ও ক্ষুধা নিয়ন্ত্রণ, দৃষ্টি প্রক্রিয়াকরণ, ভাষা প্রক্রিয়াকরণ, মানে কি যে কথা বলতেছি, ওই যে ছোট বাচ্চারা কথা বলা শেখে না, আব্বা আম্মাতে শুরু করে, বাবা মা ইত্যাদি 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 কথা বলতে থাকে। এখানে কোন কাজটা করে হাইপোথ্যালামাস বলো তো? এটা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু বলো তো? তাকরিম সিদ্দিকী বলছে বি। এলিনা আছে যুক্ত, সাদিয়া আছে, সবাই একটু কমেন্ট করবা, এবং যারা এখনো ক্লাসটা শেয়ার করো না অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আর আমার স্কুলের সঙ্গেই থাকবা। আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, প্রতিদিন সন্ধ্যা 7টায় ক্লাস শুরু হচ্ছে, হয়তো বা 5-10 মিনিট আগে পিছে হতে পারে। সো তোমরা অবশ্যই 7টার সময় প্রস্তুত থাকবে, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা। ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে, এই প্রত্যাশায় আমরা সবসময় রাখি, এবং তোমাদেরকে সেভাবেই আমরা তৈরি করতেছি, বুঝছো? সো তামান্না ইসলাম তানহা বলছে বি, বিজয়া রয় বলছে বি, নোহা ফারবিন বলছে বি, হাসান বলছে এ। ভাইয়া এ হবে না কেন? কারণ হচ্ছে এ হচ্ছে সেরে বেলামের কাজ, বাট আমার অপশনে কি বলছে? হাইপোথ্যালামাসের কাজটা বের করতে বলছে, এবং এটা আমি তোমাদেরকে কিন্তু বলে দিছি ভাইয়া। নোহা ফারবিন পারছে, সাদিয়া আফরিন পারছে, সামিরা আক্তার পারছে, থ্যাংক ইউ। এটা বলছিলাম না, দেহের তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। দেহের তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে বলতো? হাইপোথ্যালামাস। মনে থাকবে ভাইয়া, এটা কিন্তু ভুল করবে না, এটা পরীক্ষা প্রচন্ড পরিমাণে আসে, আমি কিন্তু যেগুলো আসা সেইগুলাই নিয়ে আসছি এখানে। এবার আসি, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? এটা আমি যদিও বলি নাই, কিন্তু এটা তোমরা অনেকেই পারো, একটু বলো তো দেখি পারো কিনা। পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে কি বলা হয় একটু বলো তো, কি হবে এটা? পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড, স্লিপ গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, স্লিপ গ্ল্যান্ড, ইমোশনাল গ্ল্যান্ড, রিফ্লেক্স গ্ল্যান্ড। বলো এটা কি বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে তুমি কি বলবা? কি বলবা এটাকে? পিটুইটারি গ্ল্যান্ডটাকে, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এটা কোথায় থাকে মেইনলি? এটা তো থাকে মূলত, বলছিলাম যে হাইপোথ্যালামাসের সাথে রিলেটেড, তাই না? হাইপোথ্যালামাসের সাথে রিলেটেড। তো হাইপোথ্যালামাসের সাথে রিলেটেড, এটা আমি একটু হালকা একটু ধারণা দিছিলাম, হাইপোথ্যালামাসে থাকে। এবং পিটুইটারি গ্ল্যান্ডটাকে কি বলা হয় জানো? এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে কি বলা হয়? স্লিপ গ্ল্যান্ড মানে ঘুমের গ্ল্যান্ড, ইমোশনাল মানে ইমোশন, আমার ইমোশনের সাথে রিলেটেড, রিফ্লেক্স মানে মনে করো মশাই কামড় দিছে সাথে সাথে যে থাপ্পড় মারলাম, এইসব নাকি? নাকি মাস্টার গ্ল্যান্ড বলো তো? পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় প্রভু গ্রন্থি। এটাকে কি বলা হয় ভাইয়া? এলিনা আক্তার পারছে মাস্টার গ্ল্যান্ড, জানা নাই। এটাকে বলা হয় প্রভু গ্রন্থি। প্রভু মানে গড, প্রভু গ্রন্থি মানে কি? গড, তার মানে সে সব গ্রন্থের রাজা। তাহলে এটাকে বলা যায় মাস্টার গ্ল্যান্ড। কি বলা যায়? তাকরিম সিদ্দিক, জানা নাই না এটা ভাইয়া? এটাও হবে আছে মাস্টার গ্ল্যান্ড, মনে রেখো। তাহলে এটা বেশ কিছু নাম আছে, প্রভু গ্রন্থি বা গ্রন্থিরাজ। গ্রন্থিরাজ সবার রাজা, সবার মাস্টার, সবার গুরু, সেটা কে? এই পিটুইটারি গ্ল্যান্ড। দ্যাটস ওয়াই এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় মাস্টার গ্ল্যান্ড। কি বলবা এটাকে? মাস্টার গ্ল্যান্ড বলবা। ওকে, এই তো এখানে নুহা ফারবিন পারছে, সাদিয়া পারছে, সামিরা পারছে, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা পারছো। চলো পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করে ফেলি, বুঝছো? আমাদের পরের কোশ্চেন যেটা আছে সেটাই আমরা চলে যাই। পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করি। ওকে, তো করোটিক সিনায়ু সম্পর্কে আমরা একটা ধারণা দিয়েছিলাম, এবং তোমাদের এই পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিব। তো এখানে দেখো যে করোটিক সিনায়ু যে বলছিলাম যে 12 জোড়া, কয়টা বলছিলাম মনে আছে? 12 জোড়া বলছিলাম, মনে আছে তোমাদের? 12 জোড়া হবে। ওকে,
12 জোড়া বলছিলাম। তো 12 জোড়ার নামগুলো তোমাদেরকে একটু বলে দিই এবং এখান থেকে কোনটা কোনটা একটু পড়বা ভাইয়া সেটাও আমি তোমাদেরকে একটু জানাই দিই, তাহলে একটু সুবিধা হবে তোমাদেরকে আর কি, বুঝছো? এখান থেকে কোনটা কোনটা পড়বা, কিভাবে পড়বা জাস্ট আমি একটু বলে দিই। যদিও আসলে একটু ছোট আকারে আছে, বাট তোমরা একটু চেষ্টা করো দেখার। আর এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, একটু নোট করে রেখে দিতে পারো। সেটা হলো এর প্রথম যে নাম্বারটা আছে সেটা একটু পড়া লাগবে, সেটার নাম হচ্ছে ওয়াল ফ্যাক্টরি। 1 নাম্বার যে নার্ভটা আছে এখানে নাম্বার ধরে আসে যে 1 নাম্বার স্নায়ুর নাম কি, ওয়াল ফ্যাক্টরি। 2 নাম্বারের নাম কি, অপটিক। 3 নাম্বারের নাম কি, অকুলোমোটর। 4 নম্বরের নাম কি, ট্র্যাকলিয়ার। 5 নম্বরের নাম কি, ট্রাইজেমিনাল। 6 নম্বরের নাম কি, অ্যাবডুসেন। 7 নম্বরের নাম কি, ফেসিয়াল। 8 নম্বরের নাম কি, এইভাবে আসবে অডিটরি, এখান থেকে অডিটরি পড়লেই হবে, ঠিক আছে? 9 নম্বরের নাম কি, গ্লাজোফেরিনজিয়াল। 10 নম্বরের নাম কি, ভেগাস। 11 নম্বর নাম কি, অ্যাক্সেসরি। 12 নম্বরের নাম কি, হাইপোগ্লোসাল। এইভাবে সরাসরি তোমার অপশন ধরে ধরে আসবে, তোমাকে দিতে পারে যে 8 নম্বর স্নায়ুর নাম কি, 10 নম্বর স্নায়ুর নাম কি। সো স্নায়ুর এই নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ, সরাসরি সহজ কথা মুখস্থ করা লাগবে। এরপর আসি, মুখস্থ করার পর অপটিক স্নায়ুর মূল কাজ কি? অপটিক স্নায়ুর মূল কাজ হচ্ছে স্বাদ নেওয়া, স্বাদ নেওয়া। কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? সুন্দর করে বুঝতে হবে। অপটিক স্নায়ুর মাস কি, ঘ্রাণ, ঘ্রাণ। অপটিক স্নায়ুর মূল কাজ কি, যে লেখা আছে ঘ্রাণ, ঘ্রাণ নেওয়া। অপটিক স্নায়ুর মূল কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া। তাহলে ঘ্রাণ আমরা কোন জায়গা থেকে নিই? অবশ্যই মাথা দিয়ে আমাদের ঘ্রাণ আসে না, একমাত্র ঘ্রাণ নিতে পারি কোন জায়গা দিয়ে বলো তো? নাক দিয়ে নিতে পারি, নাক দিয়ে। তাহলে অপটিক স্নায়ু কোথায় থাকে যদি বলে, তাহলে উত্তর দিবা কি বলো তো? নাকে থাকে। কোথায় থাকে? নাকে থাকে। এরপর আসি অপটিক। অপটিক স্নায়ুর কাজ কি বলো তো? এটা হচ্ছে দেখে, দেখা, দেখা। এখন আমরা নিশ্চয়ই হচ্ছে গাল দিয়ে দেখি না, আমরা পা দিয়ে দেখি না, আমরা দেখি কি দিয়ে? চোখ দিয়ে দেখি। তাহলে অপটিক স্নায়ু কোথায় থাকবে? চোখে থাকবে। কোথায় থাকবে? চোখে। ওকে, আমি কয়েকটা লিখে দিচ্ছি, এগুলো বেশি আসে। 1 আর 2 একটু বেশি আসে, 1 2 বেশি আসে। এরপরে তোমার 7 নাম্বারটা আসবে ফেসিয়াল। ফেসিয়াল মানে ফেসিয়াল তো করছো, মেয়েরা তো ফেসিয়াল করে, তাই না? ভাই গণিত ক্লাস করেন, গণিত ক্লাস করা লাগবে না। ওকে, গণিত ক্লাস এটা আসলে আর জুম করা আসলে সম্ভব মনে হয় সম্ভব না, বুঝছো? এর থেকে আর জুম করা সম্ভব না। পিডিএফটা দিয়ে দিব, জাস্ট তোমরা একটু লিখে নাও, পিডিএফে একটু সুন্দরভাবে পেয়ে যাও, বুঝছো কি বলছি? গণিত ক্লাসে তোমার খুব বেশি দরকার, যেটা দরকার সেটা আমাদের যেদিন হওয়ার সেদিন হয়, বুঝছো? সো যেদিন আসবা সেদিন আছে, যেদিন হবে গণিত ক্লাস সেদিন করবা, ঠিক আছে? গণিত ক্লাসে মার্ক আছে 10, সহজ হিসাব। সো ওইটাতে ক্লাসের থেকে ইম্পর্টেন্ট আছে আজকে বিজ্ঞান ক্লাস, কারণ বিজ্ঞান ক্লাসে মার্ক হচ্ছে 40, বুঝছো? সো বিজ্ঞান ক্লাসের কথা না পড়লে তোমার গণিত দিয়ে কিচ্ছু হবে না। ওকে, সো দেখো, আর গণিতের মধ্যে এটাও বলে দিই, গণিতের মধ্যে 4-5টা গণিত এমনিতেই তোমরা পারবা, কিন্তু পারবা না কি, পারবা না আছে পরের 5-6টা, এবং ওই 5-6টার মধ্যে তোমরা অ্যাকচুয়ালি 3টা পারবা না, অ্যাকচুয়ালি 3টা পারবা না, বুঝছো? কেন পারবা না? এর কারণ হচ্ছে কি, সময়ের সাথে মিলেই জিলে তোমরা অ্যাকচুয়ালি ওইরকম পারবা না। যারা পারবে তারা সবই পারবে, মানে একটু ব্রিলিয়ান্ট হইলে তারা পারবে সবই, আর যারা আসলে মোটামুটি অ্যাভারেজ মানের স্টুডেন্ট তারা পারবে না, এটা স্বাভাবিক বিষয়। ওকে, সো দেখো 7 নাম্বারটা পারা লাগবে ফেসিয়াল। ফেসিয়াল করছো না মেয়েরা? ফেসিয়াল করছো কে কে একটু বলো তো? মেয়েরা কেউ কি ফেসিয়াল করো? আর এক পারলেও করলেও বলবে না যে ফেসিয়াল করে সুন্দর হয়ে যাচ্ছি। অনেক মেয়েকে দেখি যে পা মনে করো কালো, বাট দেখা যাচ্ছে মুখটা খুব সুন্দর, তাই না? এরকম অনেকে আছে ফেসিয়াল করে। ফেসিয়াল করে আমরাও করি, সবাই অনেকেই করে ফেসিয়াল করে। তো ফেসিয়াল করলে চেহারা সুন্দর হয়, তাই না? এই ফেসিয়াল কোথায় করে? মুখে করে। তাহলে ফেসিয়ালটা কোথায় থাকবে? মুখে থাকবে। খুব সহজ ভাষায় মনে রাখতে হবে, ফেসিয়াল কোথায় করবে? মুখে করবে। ওকে, এরপর দেখো অডিটরি। অডিটরি মানে অডিট করা। অডিট করা মানে কি? দেখা এবং শোনা, দুইটা কাজ করে, দেখবে এবং শুনবে। তাহলে এই অডিটরি মানে হচ্ছে শোনা। অডিটরি মানে কি? শোনা। এই যে 8 নাম্বার যে সিনে আছে, 7 এবং 8 দুইটাই পড়া লাগবে। শোনা, তাহলে শোনার কাজ কে করে? কান করে। আমার নাক তো শোনে না, আমার গাল তো শোনে না, চোখ তো শোনে না, শোনে কে? কান শোনে, কান শোনে, তাই না? তাহলে কি করবা? অডিটরিটা একটু ভালো করে পড়বা। এই যে 10 নাম্বার ভেগাস, এটাও তোমাদের একটু পড়া লাগবে। তাহলে 1 2 7 8 10 এবং সেই সাথে সাথে 12, এই মোট হচ্ছে যে কয়টা দিছি, এইগুলো একটু সুন্দর করে পড়বা। ওকে, ওকে, তাহলে এইগুলো একটু ভালো করে পড়বা। এবং এখানে একটা শব্দ একটু বলে দিই, সেটা হচ্ছে গ্লাসো। এই যে শব্দটা যদি আছে গ্লাসো বা গ্লোসাল, এটা থাকলে মনে রাখবা জিহ্বা। এটা মানে কি? জিহ্বা, জিহুবা বা জিহ্বা। আবারও বলি, গ্লোসাল শব্দ থাকে মানে সেটা কি বোঝায়? জিহ্বা বা জিহুবা, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার তো? গ্লোসাল শব্দ যেখানে পাবা, এই যে গ্লাসো, গ্লোসাল, এটা মানে মনে রাখবা যে এটা জিহ্বাই, জিহ্বাই। এটা কোথায়? জিহ্বাই অবস্থিত, ঠিক আছে? কথা ক্লিয়ার কিনা? 1 2
7, 8, 10 এবং 12 এইগুলো একটু ভালো করে পড়বা। বাকি যেগুলোর মধ্যে আমি একটু বললাম যে গ্লোসাল শব্দ থাকলে সেটা মনে করবা কোথায়, জিইউবাই। ঠিক আছে ভাইয়া, এটা বুঝতে পারছো? এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে, সো সেখান থেকে একটু দেখে নিও, কারণ এটা আসলে জুম করা সম্ভব না, বাট তোমাদের বইতে আছে, এই জন্যই মেইনলি আমি তোমাদের বই থেকে সরাসরি পেজ তুলে নিয়ে এসে এখানে দিছি, পেজটা তুলে এনে এখানে দিয়ে দিছি, বুঝছো? সো ভাই এটা যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনে চলে যাই, আমরা কিছু প্র্যাকটিস করি, দেখে আমরা প্র্যাকটিস পারি কিনা। এইবার যে কোশ্চেনটা আছে সেটা ইনশাল্লাহ তোমরা পারবে, এটা আমি পড়াইছিলাম। মানুষের করোটিক সিনায়ু বা ক্রেনিয়াল নার্ভ আছে কত জোড়া? মানুষের করোটিক সিনায়ু বা ক্রেনিয়াল নার্ভ আছে কত জোড়া? এটা সব থেকে বেশি আসে পরীক্ষায়, তাই না? এই বেশি আসা কোশ্চেনটা একটু বলে ফেলো তো, তোমরা সবাই মোটামুটি পারবা এটা। 10 জোড়া, 11 জোড়া, 12 জোড়া, 13 জোড়া, বুঝছো ভাই? বলো তো এটার উত্তর কি হবে? 10 জোড়া, 11 জোড়া, 12 জোড়া নাকি 13 জোড়া? বলো তো কি হবে? এটা কিন্তু পড়াইছি এবং প্রথম থেকে বলতেছি, তাই না? সুষুম্না কাণ্ডের স্নায়ু আছে 31 জোড়া, এটা পড়াইছিলাম, এটাও পরীক্ষাতে আসে। তাহলে আমি যদি বলি মানুষের করোটিক সিনায়ু বা ক্রেনিয়াল নার্ভ আছে কত জোড়া? এই তো তাসনিম খান নাইমা আপু বলে ফেলছে সি। আর কে কাছে ভাই একটু কমেন্ট করো। ফাইজা বলছে 12, তাকরিম সিদ্দিকি বলছে 12, বিজয়া রয় বলছে 12। আর কে কাছে ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাই দাও। আর যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো না, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধু বান্ধবদেরকে, যারা এখনো পর্যন্ত যুক্ত হয় নাই আমাদের সাথে তাদেরকে একটু যুক্ত করে দিবা। ওকে, সো নুহা ফারবিন, বিজয়া রয়, তামান্না ইসলাম তানহা, তাকরিম সিদ্দিক, সবাই মোটামুটি। ভাই আপনার ইউটিউব আইডি আছে, আমার ইউটিউব আইডি তো নাই ভাইয়া। এখানে আসলে আমাদের এই যে আমার স্কুলের ইউটিউব চ্যানেল আছে, সো তুমি সেইখানে তুমি আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া? ওকে, সো দেখো এটা সঠিক উত্তর কি হবে তাইলে ভাইয়া? সি নাম্বার হয়ে যাবে। এই যে একটু আগে দেখাইলাম 12টা জোড়া, 12টা নাম দিছিল, যেখানে নাম্বার 1 কে আমরা বলছিলাম কি বলতো? ওয়াল ফ্যাক্টরি। নাম্বার 2 কে বলছিলাম কি? অপটিক। এইভাবে দেখাইছি না? অডিটরি 8 নাম্বার ছিল, 7 নাম্বারে ফেসিয়াল, এটা পড়তে বলছি, তাই না? ট্র্যাকলিয়ার, টাইজেমিনাল, অকুলোমিটার, এইভাবে আমরা কিন্তু বেশ কিছু জিনিস তোমাদেরকে কিন্তু পড়াই ফেলছি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে ভাইয়া? 12 জোড়া। চলো পরের কোশ্চেনটা সলভ করে ফেলি তাইলে। অপটিক নার্ভ কোন স্নায়ুর অন্তর্গত, বা অপটিক নার্ভটা আসলে কত নাম্বার স্নায়ু বলো? এটা কিন্তু আমি কিন্তু বলছি যে নাম্বার সহ আসবে, এবং তোমাদের যেগুলো বলছিলাম তার মধ্যে এটা আছে। দেখো অপটিক নার্ভ কোন স্নায়ুর অন্তর্গত বা কত নাম্বার স্নায়ু? বলো তো ভাই এটা কি হবে? অপটিক নার্ভ এটা কত নাম্বার স্নায়ুর অন্তর্গত? সামিরা, রাফিয়া, তামান্না ইসলাম তানহা, বলো এটা কি হবে? আমরা বলছিলাম না, এটা পড়াইছি না, একটু আগেই পড়াইছি না? অপটিক নার্ভ মানে হচ্ছে দেখার সাথে রিলেটেড। দেখা, আর দেখা মানে আমি অবশ্যই নাক দিয়ে দেখি, কান দিয়ে দেখি না, অবশ্যই চোখ দিয়ে দেখি। তাহলে অপটিক নার্ভটা কোথায় থাকে জানো? চোখে থাকে। কোথায় থাকে? চোখে থাকে। তাহলে কোন স্নায়ুর অন্তর্গত ভাই একটু বলো তো, এটা কি হবে? কোন স্নায়ুর অন্তর্গত হবে? লেট করে যায়, আচ্ছা সমস্যা নাই, লেট করে আসুক, কিন্তু পারলে হচ্ছে, ঠিক আছে? এখানে তো আসলে আজকে প্রতিযোগিতা না, কম্পিটিশন না, বা গিফট দিব না, কিন্তু পারলে কিন্তু তোমার নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, বুঝছো? ফার্স্ট হইলে অ্যাকচুয়ালি কি খুব বড় কিছু হয়ে যায় না, কিন্তু কি হয় জানো? সেলফ স্যাটিসফ্যাকশনটা আসে। এটা সত্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তাহলে বলো অপটিক নার্ভ কোন স্নায়ুর সংখ্যার অন্তর্গত? মানে অপটিক নার্ভ অ্যাকচুয়ালি কত নাম্বার স্নায়ু একটু বলো তো ভাইয়া, এটা কি হবে? অপটিক নার্ভ, তাকরিম সিদ্দিক বলছে বি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর কে কে ভাই কমেন্ট করো। আমরা বলছিলাম মনে আছে 1 নাম্বার কি বলছিলাম মনে আছে? অপটিক না কি অল ফ্যাক্টরি বলছিলাম, এরকম বলছিলাম না? মনে আছে না? অল ফ্যাক্টরি, ঠিক একইভাবে 2, 3 এইভাবে আমরা হিসাব করে দিছিলাম, তাই না? এই তো তাসনিম খান নাইমা বলছে বি, ফাইজা বলছে বি। আর কে কে ভাই একটু কমেন্ট করবা দ্রুত। সো দেখো একটু মনে করা ট্রাই করি। সামিরা আক্তার বলছে 11, নুহা, বিজয়া রয় সেম। ওকে, সো দেখো নুহা ফারবিন, এটা কিন্তু 2 নাম্বার অপটিক স্নায়ু, কিন্তু 2 নাম্বারে, বুঝছো? 2 নাম্বারে এটা বলছিলাম যে 1 নাম্বার অল ফ্যাক্টরি, 2 নাম্বার আছে অপটিক। 2 নাম্বারে কি? অপটিক। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবা। এটা কোথায় থাকে? চোখে। পরীক্ষা আসতে পারে অপটিক স্নায়ু কোথায় থাকে? চোখে। ওয়াল ফ্যাক্টরি স্নায়ু কোথায় থাকে? নাকে। অডিটরি স্নায়ু কোথায় থাকে? কানে। মনে থাকবে? এই কথাগুলো যদি আসে পারবা না? পারবা। ফেসিয়াল স্নায়ু কোথায় থাকে? মুখে, তাই না? যেহেতু ফেসিয়ালটা কোথায় করি? মুখে করি, সো এটা কোথায় থাকবে? মুখে থাকবে। ওকে, তারপরে চলো পরেরটা সলভ করি। এটা যেহেতু আমাদের হয়ে গেছে, এইবার আসি
ওয়ালফ্যাক্টরি স্নায়ুর কোন কাজের সাথে সম্পৃক্ত? এটা আমি তোমাদেরকে পড়াইছি, তাই না? ওয়ালফ্যাক্টরি স্নায়ুর মূল কাজ কি বলতো? একটু আগে বলতেছিলাম। ওয়ালফ্যাক্টরি স্নায়ুর মূল কাজটা কি বলতো? ওয়ালফ্যাক্টরি স্নায়ুর মূল কাজ কি? দৃষ্টি, ঘ্রাণ, শ্রবণ, ভারসাম্য। দৃষ্টি, ঘ্রাণ, শ্রবণ, ভারসাম্য। সোনিয়া সুলতানা মিম যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বিজয়া, তামান্না, নুহা ফারবিন যুক্ত হয়েছে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানায় দাও তাহলে কি কি বলছে, এটা আবার একটু খেয়াল করো। আমাদের যে অলফ্যাক্টরি স্নায়ু আছে, এই অলফ্যাক্টরি যে স্নায়ু আছে, এই অলফ্যাক্টরি স্নায়ুর সাথে কোন কাজের সাথে সম্পৃক্ত? অলফ্যাক্টরি স্নায়ু কোন কাজের সাথে সম্পৃক্ত একটু বলো তো ভাইয়া, কি হবে? এটা কি দৃষ্টির সাথে সম্পৃক্ত? নোয়া ফারবিন বি বলছে, তাসনিম খান নাইমা বলছে বি। ওকে, থ্যাংক ইউ। আর কে খেয়েছো ভাইয়া দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? দ্রুত কমেন্ট করো। দৃষ্টি মানে দেখা, দেখার সাথে কি বলছিলাম মনে আছে না? অপটিক। অপটিক, অপটিক দেখবা যে অপটিক মানে আছে কাজে, ওই যে চশমার দোকানে অপটিক লেখা থাকে, অপটিক। শ্রবণ বা ভারসাম্য, এটা কি একই কাজ করে? আমি বলছিলাম না কান করে, ভারসাম্য রক্ষার কাজ করে কি বলতো? কান করে। তাহলে এটা কি হবে? অডিটরি। এটা কি হবে? অডিটরি। আমার তাইলে অলফ্যাক্টরি কি কাজ করে? ঘ্রাণ। ঘ্রাণ কিসের কাজ করে? ঘ্রাণ। কোথায় থাকে? নাকে থাকে। সামিরা পারছে, রাফিয়া পারছে। ওকে, তো তারপর আছে তাকরিম পারছে, সামিরা আক্তার পারছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ফাইজা পারছে। চলো ভাইয়া পরের কোশ্চেনটা সলভ করি তাইলে। এখন একটু হরমোন নিয়ে কথাবার্তা বলি। হরমোন থেকে এখানে আমরা আবার নিয়ে আসছি, বাট এটা আসলে খুব ভালো বোঝা যাবে না, বাট আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই যেগুলো গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। সেইগুলো আমি একটু বলে দিই। সেটা হলো আমাদের যে হরমোন আছে, এই হরমোনগুলোর মধ্যে বেশ অনেক ধরনের হরমোনই তোমরা পাবা। আমরা হরমোন নিয়ে যত পড়াশোনা আছে, হরমোন থেকে প্রচন্ড পরিমাণে কোশ্চেন হয়, সো এগুলো একটু ভালো করে পড়বা। যেমন আছে গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন, গ্রোথ হরমোন বলে এটাকে। এই যে গ্রোথ হরমোন বা বৃদ্ধিজনিত যে হরমোন, এই হরমোন খরিত হয় পিটুইটারি থেকে। কোন জায়গা থেকে? পিটুইটারি থেকে, বুঝছো? পিটুইটারি থেকে খরিত হয়, পিটুইটারি থেকে, বুঝছো? আর হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস বিপাকী হরমোনের নাম হচ্ছে প্যারা হরমোন, প্যারাথরমোন, ঠিক আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর যদি তোমার হচ্ছে ফসফরাস যদি পরিপাক করার কথা বলে, ফসফরাস, এই দুইটা জিনিস যদি বলা হয় ক্যালসিয়াম আর ফসফরাস, এটা হচ্ছে প্যারাথরমোন হবে। কি হবে এটার নাম? এটা হয়ে যাবে হচ্ছে প্যারাথরমোন, ঠিক আছে? প্যারাথরমোন হয়ে যাবে, বুঝছো? এটা একটু মনে রেখো সুন্দর করে, কারণ এগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে ক্যালসিয়াম আর ফসফরাস বিকিরণকারী যে হরমোনটা আছে, প্যারা হরমোন হবে, ঠিক আছে? প্যারাথাইরয়েড হবে, প্যারাথাইরয়েড। ওকে, প্যারাথাইরয়েড, বুঝছো? এটা একটু মনে রেখো, প্যারাথাইরয়েড। এখন দেখো পিটুইটারি থেকে কিন্তু তিন ধরনের হরমোন খরিত হয়। একটা হচ্ছে যেমন ধরো আমরা বললাম যে গ্রোথ হরমোন। এছাড়া আসতে পারে যেটা, সেটা হলো এইখান থেকে আমরা সাধারণত হচ্ছে অক্সিটোসিন পাই। কি পাই জানো? অক্সিটোসিন। এই অক্সিটোসিনের কাজ কি জানো? অক্সিটোসিন, এটা তোমাদের আসতে পারে, যেহেতু পরীক্ষা আসে নার্সিং এর সাথে রিলেটেড বা মেয়েদের সাথে রিলেটেড। অক্সিটোসিন হরমোনটা আছে মেয়েদের সাথে রিলেটেড। সেটা আছে বাচ্চা হয় না, এই বাচ্চা কেন হয় জানো? জরায়ু সংকোচনের কারণে। জরায়ু সংকোচন অর্থাৎ একটা সময় পরে বাচ্চা সাধারণত মায়ের পেটে 40 সপ্তাহ থাকে। এই 40 সপ্তাহ পরে অক্সিটোসিন হরমোনের কারণে জরায়ুটা প্রেসার দিয়ে বাচ্চাটাকে বাইরে বের করে দেয়, যে শরীরের মধ্যে তোরে আর রাখবো না, তুই বের হ। এই যে কাজটা, সেটা কে করে? অক্সিটোসিন করে। তাহলে অক্সিটোসিনও খরিত হয় কোন জায়গা থেকে? পিটুইটারি থেকে। এবং এটার মূল কাজ কি? জরায়ু সংকোচন। এছাড়া আসতে পারে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ মানে কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ডাইউরেটিক ইউরেটিক হরমোন, অর্থাৎ এটা আমাদের প্রস্রাবের সাথে রিলেটেড, বুঝছো? আমাদের প্রস্রাব, শরীরে প্রস্রাব তৈরি হবে কি হবে না, এই প্রস্রাবের সাথে রিলেটেড। প্রস্রাব, এটা মেইনলি কার সাথে রিলেটেড? প্রস্রাবের সাথে রিলেটেড, বুঝছো? প্রস্রাবের সাথে রিলেটেড, বুঝছো? তাহলে এই তিনটা হরমোন একটু ভালো করে ভাইয়া মনে রাখতে হবে। এছাড়া ধরো আমাদের আছে অগ্নাশয়ের হরমোনগুলোর মধ্যে আছে ইনসুলিন। অগ্নাশয়, এটার বেশ কিছু, অগ্নাশয়ের বেশ কিছু হরমোন আছে, যেমন আছে ধরো ইনসুলিন আছে, ইনসুলিন, ইনসুলিন, তারপর আছে গ্লুকাগন, গ্লুকাগন, ওকে, গ্লুকাগন আছে। ওকে, এই দুইটা হরমোন বেশি আসে। ইনসুলিন মূল কাজ হচ্ছে গ্লুকোজ লেভেল কমানো। গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ানো।
আমি তোমাদের বেসিক কথাগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা ইনশাল্লাহ পড়ে নিতে পারবা, কারণ আমি সবগুলোই তোমাদেরকে দিয়ে দিব। সো সেই জায়গা থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে? তো দেখো এখানে মেইনলি যে জিনিসগুলো আছে, থাইমাসে থাইরয়েড হরমোন আছে। থাইরয়েড হরমোনের কারণে দেখবা যে মানুষজন অনেক সময় মোটা হয়ে যায়, বা অনেক সময় ঘাম হয় বেশি থাইরয়েড হরমোনের কারণে। তারপর থাইমাস হরমোন আছে, গলাতে থাকে আর কি, গিবা দেশে থাইমাস মানে গিবা। সো এখানে পাবা থাইমাস হরমোন, এটাও পাবা সাধারণত। এরপরে দেখবা যে পুরুষের ক্ষেত্রে যে হরমোনগুলো পাওয়া যায়, টেস্টোস্টেরন হরমোন, এটা পুরুষে পাওয়া যায়। টেস্টোস্টেরন কোথায় পাওয়া যায়? টেস্টোস্টেরন এটা মেইনলি পাওয়া যাচ্ছে পুরুষে, বুঝছো? এটা পুরুষের হরমোন, বুঝছো? পুরুষ। আর আছে অ্যালডোজেন, আর আছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন যে হরমোনটা আছে প্রোজেস্টেরন, আর আছে ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন যে হরমোনটা আছে প্রোজেস্টেরন, এই হরমোন পাওয়া যায় মহিলাদের। প্রোজেস্টেরন হরমোন মূলত পাওয়া যায় কাদের? মহিলাদের। এই হরমোনটা মূলত আছে মহিলাদের, এটা হচ্ছে মহিলাদের। এই হরমোন যাদের পাওয়া যায় তারা হচ্ছে মহিলা, বুঝছো? তারা হচ্ছে কি? মহিলা। এবার হচ্ছে আমাদের শরীরে দেখবে আমাদেরকে যেমন একটু কালো দেখতে, যাদেরকে কালো দেখতে, এই কালো হওয়ার মূলত আছে মেলাটোনিন হরমোন আছে। মেলাটোনিন হরমোনের কারণে কালো হয়। মেলাটোনিন যার শরীরে বেশি থাকে সে তত বেশি কালো। আমাদের শরীরের রং নির্ধারণ করে কে? মেলাটোনিন হরমোন। শরীরের রং নির্ধারণ করে মেলাটোনিন হরমোন, বুঝছো? এটা একটু মনে রেখো, মেলাটোনিন হরমোন আমাদের শরীরের রং নির্ধারণ করে, বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রেখো। তাহলে কি কি বলছি? পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কোন কোন হরমোন আসতেছে? গ্রোথ হরমোন আসতেছে, যেটা আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও অক্সিটোসিন, যেটা হচ্ছে জরায়ু সংকোচনে সহায়তা করে। এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা প্রস্রাবের সাথে রিলেটেড। এছাড়া আসতেছে ক্যালসিয়াম আর ফসফরাস পরিপাকে সাহায্য করে বা বিপাকে সাহায্য করে প্যারাথাইরয়েড হরমোন। অগ্নাশয় থেকে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন থাকে, আরও থাকে অনেকগুলা। এই ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেলকে কমানো, গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেলকে বাড়ানো। টেস্টোস্টেরন এটা হচ্ছে পুরুষের হরমোন, প্রোজেস্টেরন এটা হচ্ছে মহিলাদের হরমোন, ঠিক আছে? আর মেলাটোনিন এটা আমাদের শরীরের রং নির্ধারণ করে। এটার কারণে আমাদের শরীর কি হয়? কালো হয়। এটার কারণে আমাদের শরীর কি হয়? কালো হয়। ওকে, সো এটা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কিছু এমসিকিউ সলভে যাব। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা ভাই? একটু কমেন্ট করে জানাই দিবা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমরা একটু এমসিকিউ সলভে চলে যাব, ঠিক আছে ভাইয়া? এটা সবাই বোঝা গেছে কিনা একটু কমেন্ট করবা। ওকে ওকে, সো তাইলে আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের এমসিকিউ সলভে চলে যাই। এইবার আসি আছে হরমোন নিঃসরণকারী অঙ্গগুলোকে কি বলা হয়? কোশ্চেন 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে আসি। ওকে, এবার দেখো হরমোন নিঃসরণকারী অঙ্গগুলোকে কি বলা হয়। আচ্ছা, হরমোনে আরেকটা কথা একটু বলি। হরমোন মানে হচ্ছে নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। হরমোন মানে কি জানো? নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস। নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত রস, অর্থাৎ এখানে কোনো নালী থাকে না, নিঃসৃত রস, বুঝছো? আর এটা মূলত পরিবাহিত হয় রক্তের মাধ্যমে। কার মাধ্যমে? রক্তের মাধ্যমে, বুঝছো? এটা মনে রাখবা। আর এনজাইম যেটা আছে, এনজাইম এটা হচ্ছে নালীযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত রস। ঠিক আছে, নিঃসৃত রস। ওকে, এটা নির্দিষ্ট একটা নালীর মাধ্যমে ওই জায়গায় যে পৌঁছায়, বুঝছো কি বলছি? ওই জায়গায় যে পৌঁছায়। এটা আছে হরমোন আর আছে এনজাইমের মধ্যে পার্থক্য। হরমোনের ইংরেজি নাম হচ্ছে এন্ডোক্রাইন। বুঝছো? এন্ডোক্রাইন। আর এনজাইমের নাম হচ্ছে এক্সোক্রাইন। সো আমাকে যদি বলা হয় হরমোন নিঃসরণকারী অঙ্গগুলাকে কি বলা হয়, তাহলে কি বলবো বলো তো? এক্সোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো? বলো এটার সঠিক উত্তর কি হবে? এতক্ষণ যেটা বুঝাই দিলাম এটা মোটামুটি ইশারা দেওয়া শেষ। এখন তোমরা বলো এটার উত্তর কি হবে। দেখি কে কে পারো ভাই, একটু কমেন্ট করো তো দ্রুত। এক্সোক্রাইন নাকি এন্ডোক্রাইন? আর যদি তোমার দুইটা আছে, মনে করো যেমন আছে মিশ্র গ্ল্যান্ড, এই দুইটার একটা উদাহরণ আছে। মিশ্র গ্ল্যান্ডের উদাহরণগুলোর মধ্যে কি আছে খেয়াল করো। মিশ্র গ্ল্যান্ডের মধ্যে কি আছে একটু খেয়াল করো। ওকে, সো মিশ্র গ্ল্যান্ডের মধ্যে একটু কি আছে খেয়াল করো। ওকে, মিশ্র গ্ল্যান্ডের মধ্যে আমরা অগ্নাশয়টাকে বলতে পারি। অগ্নাশয় থেকে কি হচ্ছে? একদিকে তোমার হচ্ছে ইনসুলিন এবং হরমোন দুইটাই কিন্তু নিঃসৃত হচ্ছে।
ওকে, সো আমাদের গতকাল যারা এক্সাম দিয়েছিল তার মধ্যে প্রথম যে তিনজন হয়েছে তাদের নামটা আমি একটু বলে দিই। তৃষা দাস, রচিতা এবং নুসরাত জাহান আহমেদ, এই তিনজন আমাদের এখানে পরীক্ষা দিয়েছিল। ফার্স্ট হয়েছে তৃষা দাস, সেকেন্ড হয়েছে রচিতা, থার্ড হয়েছে নুসরাত জাহান আহমেদ। গতকাল যারা আমাদের এখানে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার রেজাল্ট, ফার্স্ট হয়েছে কে? তৃষা দাস, সেকেন্ড হয়েছে রচিতা, থার্ড হয়েছে নুসরাত জাহান আহমেদ। তৃষা দাস 20 মার্ক গেইন করেছে, অর্থাৎ সে 50-এ 85 পাওয়ার মতো। ওকে, সো রচিতা সে 18 পাইছে এবং নুসরাত জাহান আহমেদ সে 16 পাইছে। ওকে, সো তোমরা যদি এখানে থাকো তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা ভালো করেছো এবং তোমাদেরকে অভিনন্দন। ইনশাল্লাহ তোমরা এই ধারাকে অব্যাহত রাখবা, বুঝছো কি বলছো? এই ধারাকে অব্যাহত রাখবা। ওকে, ইনশাল্লাহ তোমরা দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ বিজয়। সো দেখো হরমোন নিঃসরণ হয় কোন জায়গা থেকে? বিজয়া রয়, ও বলছে বি, ফাইজা বলছে বি, তাকরিম সিদ্দিক বি, বন্যা তালুকদার বি। থ্যাংক ইউ। তাহলে এটা হবে কি? এন্ডোক্রাইন। আর মিশ্র গ্ল্যান্ড কি হবে? সেটা হবে অগ্নাশয় আছে। তারপরে পুরুষের যে আছে, গ্রন্থি আছে, অর্থাৎ যেখান থেকে আমাদের স্পাম তৈরি হয় সেই গ্রন্থি, নারীদের গ্রন্থি, এগুলো সব কি হবে? এগুলো সব হয়ে যাবে আছে আমাদের মিশ্র গ্রন্থি। এগুলো সব কি হবে বলতো? এগুলো সব হবে আমাদের মিশ্র গ্রন্থি। ঠিক আছে, এটা একটু মনে রেখো। চলো পরের কোশ্চেনটাই যাই। ওকে, তো আমাদের পরের যে কোশ্চেনটা আছে, ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? বলো এটা কি হবে? ইনসুলিন হরমোন কোন জায়গা থেকে নিঃসৃত হয়? এটা পারা উচিত, এটা আমি তোমাদেরকে পড়াইছি কিছুক্ষণ আগেই, তোমাদেরকে দেখাই দিছি। সো এটা একটু বলো তো কি হবে? এটা একটু বলো তো কি হবে? ওকে, তো শেখ আক্তার সেও পরীক্ষা দিয়েছিল আমাদের, সম্ভবত এটা আছে ডিপ্লোমাদের। সে ফার্স্ট হয়েছে এবং ফাইজা আক্তার সে সেকেন্ড হয়েছে। দুইজনই আসলে মোটামুটি কাছাকাছি মার্ক গেইন করছে, বাট একজন ফার্স্ট একজন সেকেন্ড, এইভাবে আসলে চলে আসে। সো তোমাদেরকে অভিনন্দন। ঠিক আছে, চলো পরে যাই। দেখো নিয়মিত এইভাবে পরীক্ষা দিতে হবে। আমাদের যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হও নাই, আমাদের এক্সাম ব্যাচে যারা এখনো এনরোল করো নাই, তারা কিন্তু দ্রুত এনরোল করে ফেলো। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা, এই প্রত্যাশা আমরা ইনশাল্লাহ করি। ওকে, ওকে, সো তাকরিম, আমাদের প্রতিদিনই এক্সাম থাকে। তোমরা আমাদের যে ইটা আছে সেখানে একটু খোঁজ নিবা। আমাদের যে ইটা আছে আমাদের পেজে নক দিতে পারো, আমাদের নাম্বারে ফোন করতে পারো, অথবা আমাদের যে এনরোলমেন্টের যে সাইটটা আছে, ওয়েবসাইট, সেখানে যাই দেখতে পারো। আমাদের সব প্রতিদিন আমাদের শিডিউল করা আছে, রুটিন করা আছে, প্রতিদিন এক্সাম, একবারে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন এক্সাম, বিষয়ভিত্তিক এক্সাম, মডেল টেস্ট, পুরো সুন্দরভাবে সাজানো। তো দেখো ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় এটা মোটামুটি পারা উচিত এবং অনেকেই পারছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা যারা পারছো তোমাদেরকে ধন্যবাদ। এটা সঠিক উত্তর কি হবে বলো তো? এটা সঠিক উত্তর দিয়ে ফেলছো তোমরা অনেকে। এটা সঠিক উত্তর হবে হচ্ছে অগ্নাশয়। এটা কি হবে বলো তো? অগ্নাশয় হবে। ওকে, বন্যা তালুকদার, এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে না, ইনসুলিন নিঃসৃত হয় এবং গ্লুকাগন আমি বলছি এটা কোথা থেকে হয়? অগ্নাশয় থেকে হয়। কোন জায়গা থেকে হয়? অগ্নাশয় থেকে। তাহলে পারছো এটা। তারপরে চলে যাই, কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? বলো এটা কি হবে? এটা আমি তোমাদেরকে বলছি একটু আগেই। আমি প্রথমে বলে নিছিলাম যে ক্যালসিয়াম আর ফসফরাস এটার সাথে রিলেটেড কে? আমি বলছিলাম মনে আছে? ক্যালসিয়াম আর ফসফরাসের সাথে রিলেটেড কে? মনে আছে না? এটা বলে দিছি। তাহলে একটু বলো তো এটা কি হবে? অ্যাড্রেনালিন, প্যারাথাইরয়েড, ইনসুলিন, গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কিসের তো বলছিলাম? গ্লুকোজকে, গ্লুকোজের সাথে রিলেটেড। এটা এটা হচ্ছে কমায়, ইনসুলিন কমায়, গ্লুকোজ কমায়, লেভেল কমায়, গ্লুকোজ লেভেল কমায়, আর এটা বাড়ায়, আর এটা গ্লুকোজ লেভেল বাড়ায়। জাস্ট একটা বাড়ায় আর একটা কমায়, বুঝছো? একে অপরের শত্রু, এরা কি একে অপরের শত্রু? তাহলে এই দুইটা তো হবে না। এবার আসি, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে কোন হরমোন বলো তো? অ্যাড্রেনালিন। তো আমি বলছিলাম যে এটা একটা ইমার্জেন্সি, এটা নিউরোট্রান্সমিটার হরমোন। সো এটা আমাদের ওই কাজে লাগে না, এটা মেইনলি ক্যালসিয়ামের মাত্রার সাথে রিলেটেড না। তাহলে কি হবে বলো তো? এই যে বিজয়া রয় পার বলছে, তাকরিম সিদ্দিক বলছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা কি হয়ে যাবে? নুহা ফারবিন বলছে, থ্যাংক ইউ, তোমরা সঠিক উত্তর দিয়েছো ভাইয়া। এটা প্যারাথাইরয়েড হরমোন হবে। কি হবে? প্যারাথাইরয়েড হরমোন হবে। পড়াইছি না? বন্যা তালুকদার পারছো, ফাইজা পারছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? প্যারাথাইরয়েড হরমোন। তাহলে তোমরা তো ভালোই পারতেছো, যতগুলো পড়ানো হয়েছে তার মধ্যে থেকে ভালোই উত্তর দিচ্ছ। এবার চলে আসি, অক্সিটোসিন হরমোনের প্রধান কাজ কি? এটাও পারা উচিত। ঘুম নিয়ন্ত্রণ, শিশুর জন্য জরায়ু সংকোচন, রক্তচাপ বৃদ্ধি, দৃষ্টিশক্তির উন্নয়ন। বলো এটা কি হবে? আবির রহমান কামরান যুক্ত হয়েছে, থ্যাংক ইউ আপু ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তামান্না ইসলাম তানহা, মাঝে মাঝে হারাই যায়, মাঝে মাঝে আবার যুক্ত হয়, কোথায় যে হারিয়ে যায় তা বলা যায় না, বুঝছো কি বলছি? মাঝে মাঝে মেয়েটা হারিয়ে যায়, আবার মাঝে মাঝে মনে হয় যুক্ত হয়। ওকে, সো এটার উত্তর বলো।
আবির রহমান কামরান ভাইয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। বি বলছো, ধন্যবাদ। তাহলে অক্সিটোসিন হরমোনের প্রধান কাজ কি বলছি না? এটা বলছি অক্সিটোসিনের কাজ কি, এটা আসবে কারণ কি নার্সিং এর সাথে এটা খুব রিলেটেড, বুঝছো? যেহেতু কিছু কিছু জিনিস হয় কি আমাদের টিচাররাও চাই যে নার্সিং এর সাথে রিলেটেড কিছু কোশ্চেন মোশ্চেন দিতে, তো যেহেতু কোশ্চেন মোশ্চেন দিতে চাই তাহলে এর সাথে রিলেটেড একটা জিনিস আমি তোমাদেরকে দিছি, তাহলে জানতে হবে না? এটা এটা তোমাদের পড়ার মধ্যেই তো আছে। সো এটা বলছিলাম। বিজয়া রয় বলছে বি হবে, ওকে ঠিক আছে, তো থ্যাংক ইউ। তাকরিম সিদ্দিকা সেও বলছে বি। আর কে কে আছো ভাই কমেন্ট করবা দ্রুত। আমি বলছিলাম যে অক্সিটোসিন যে হরমোনটা আছে এটা কিন্তু পিটুইটারি থেকে গ্ল্যান্ড থেকে আসে। কোন জায়গা থেকে? পিটুইটারি গ্ল্যান্ড। বলতো কোথায় থাকে সেটা? ওই যে হাইপোথ্যালামাসে থাকে, মনে আছে না? একটু রিলেটেড করতে হবে। পিটুইটারি গ্ল্যান্ড সেটা কোথায়? হাইপোথ্যালামাসে। তার মানে কোথায়? মাথায়। কোথা থেকে আসে? মাথা থেকে আসে। বোঝা গেছে? এইভাবে কিন্তু রিলেটেড করতে হবে, ঠিক আছে? জরায়ু সংকোচন, তাহলে জরায়ু সংকোচন কে করবে? অবশ্যই শিশু জন্মের সময় এসে জরায়ু সংকোচন করবে, তাই না? মনে আছে না? ফাইজা, নুহা ফারবিন, পারসো, রাফিয়া জান্নাত, রিয়া, তামান্না ইসলাম তানহা, থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? বি বলছিলাম। তাহলে যদি বলে অক্সিটোসিন কোথায় থাকে, অক্সিটোসিন কোথা থেকে আসে? মস্তিষ্ক থেকে আসে। কোন মস্তিষ্ক থেকে আসে? অগ্র মস্তিষ্ক থেকে আসে। অগ্র মস্তিষ্কের কোন পার্ট থেকে আসে তাও যদি তোমাকে বলে পারবা এটা কোন জায়গা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে আসে, বুঝছো? এইভাবে বলতে হবে, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে আসে। এরপর যদি বলে হাইপোথ্যালামাসের কোন জায়গা থেকে আসে? পিটুইটারি থেকে আসে। কোন গ্ল্যান্ড থেকে আসে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। সহজ হিসাব। তাহলে দেখো আমাকে যদি প্রথমে বলে কোন জায়গা থেকে আসে, রত্না বেগম যুক্ত হয়েছে, বন্যা তালুকদার পারছে, থ্যাংক ইউ। তাহলে যদি বলে ভাইয়া কোন জায়গা থেকে আসে? মস্তিষ্ক থেকে আসে। এরপরে যদি বলে মস্তিষ্কের কোন জায়গা থেকে আসে? অগ্র মস্তিষ্ক থেকে আসে। অগ্র মস্তিষ্কের কোন জায়গা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে আসে। হাইপোথ্যালামাসের কোন জায়গা থেকে আসে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। কত ডিপে যাবি? 1 2 3 4, কত ডিপে যাবি আমি 4 ভাবে দিয়ে দিচ্ছি, বুঝছো? প্রশ্ন তোমার কত ডিপ থেকে দিবে, ইনশাআল্লাহ আমার স্টুডেন্টরা পারবে, ইনশাআল্লাহ আমার স্টুডেন্টরা পারবে, বুঝছো? এরপরে চলে যাই, মানুষের চোখের রঙিন অংশটির নাম কি? মানুষের যে চোখ আছে, চোখের কিন্তু একটা রঙিন অংশ আছে, এই রঙিন অংশটার নাম কি বলতে পারবা? মানুষের চোখের রঙিন অংশের নাম কি? বলো এটা কি হবে? মানুষের চোখের রঙিন অংশের নাম কি? বলো, বলো এটা কি হবে? মানুষের চোখও কিন্তু রঙিন হয়, জানো? মানুষের চোখও কি রঙিন হয়? তাহলে সেই রঙিন অংশের নাম কি? মানুষের চোখের রঙিন অংশের নাম কি? দেখবা মানুষের যে চোখ আছে এরকম তো আসলে হয়। মানুষের চোখটা কেমন হয় একটু দেখাই দিই। সো একটু যদি দেখাই, এরকম তো হয় মানুষের চোখ। দেখবা মাঝখানে ওই যে এই মণি থাকে, তাই না? এই মণিটাই হচ্ছে মেইনলি আছে রঙিন অংশ। এবং এটা বলে দিই, মানুষের চোখের রঙিন অংশটা হচ্ছে মেইনলি হচ্ছে আইরিশ। কি হয়ে থাকে জানো? আইরিশ হয়ে থাকে, বুঝছো? লেন্স হচ্ছে সাদা, লেন্সের কোনো রং চং নেই, বুঝছো? কর্নিয়া হচ্ছে কি একেবারে চোখের ভিতরে ছোট একটা ফুটার মতো অংশ, সেটা হচ্ছে কালো জাতীয় হয়ে থাকে। কোন ধরনের হয়? কালো। আর রেটিনা বলতে অ্যাকচুয়ালি স্পেশাল কোনো এরিয়া বোঝা না, ওইখানে আছে রেটিনাই সাধারণত কর্নাস কোন আর রড, এই দুই ধরনের কোষ থাকে, কোন আর রড কোষ থাকে, বুঝছো? রড কোষ থাকে কয়টা জানো? চোখের রড কোষ থাকে 50 লক্ষ, 50 লক্ষ। আর কোন কোষটাকে আছে 2.5 লাখ, 2.5 লাখ। তাহলে যদি বলা হয় চোখের রঙিন অংশের নাম কি, সেটা হবে আইরিশ। কি হয়ে যাবে? আইরিশ, বুঝছো? একটু সুন্দর করে মনে রেখো, আইরিশ হয়ে যাবে। ওকে, একটু সুন্দর করে ভাইয়া মনে রাখবা। চলো পরের কোশ্চেনটা একটু সলভ করে ফেলি তাইলে। আলোর সংবেদনশীল কোষ কোনটি? আলোর সংবেদনশীল কোষ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আলো কোন জায়গায় যাইতে পারে, সেটা যাইতে পারে রড আর কোণে। কোথায় যাইতে পারে? রড আর কোণের কোষে, বুঝছো? এটা একটু মনে রেখো, রড আর কোণের কোষে কি যাইতে পারে? আলো যাইতে পারে। কারণ আমাদের চোখে মেইনলি যেভাবে একটু গঠনটা তোমাদেরকে যদি একটু দেখাই, আমাদের চোখের, ধরো যে আমাদের চোখটা আসলে এইভাবে থাকে, এই জায়গাটায় সে আছে রড আর কোণ থাকে, এইখানে মনে করো লেন্স থাকে, এই আলো আসে, এই সামনে আরো বেশ কিছু জিনিসপত্র থাকে। আমাদের চোখ অনেক সময় বলে যে চোখ উপলাই ফেলবো, চোখ উপলানো কিন্তু ভাই এত সহজ না। চোখের মাত্র 1/6 অংশ বাইরে থেকে, তাই কত বড়, আর ভিতরে কিন্তু 5 অংশ ভিতরে রয়েছে, তাহলে কত বড় একটা জিনিস। এই আলোটা এখান থেকে আসে লেন্স দিয়ে ভিতরে ঢুকে ভিট্রিয়াস হিউমাস দিয়ে এখানে পৌঁছায়। এই অঞ্চলে থাকে আছে কোন আর রড কোষ, কোন থাকে? রড কোষ থাকে, বুঝছো? রড কোষ। এইগুলো আবার কি করে? এইগুলো আছে আলো টালো সবগুলো গ্রহণ করে, গ্রহণ করার পর এখানে অপটিক সিনায়ু থাকে। কি থাকে? অপটিক, ওই যে বলছিলাম দেখার সিনায়ু। এই অপটিক সিনায়ু এই উদ্দীপনাটাকে মস্তিষ্কে নিয়ে
নিয়ে যাই এবং মস্তিষ্কে যাওয়ার পর আমি বুঝতে পারি যে ওই জিনিসটা কি, যে সামনে যে ক্যামেরা রয়েছে আমি সেটা বুঝতে পারতেছি, এই যে মোবাইল সেটা বুঝতে পারতেছি, এটা যে হিউম্যান লিকা সেটা আমি বুঝতে পারতেছি। কিভাবে পারতেছি? কারণ হচ্ছে কি আমার ওই যে রড আর কোন কোষ এটা নিয়ে যাচ্ছে। তাহলে যদি বলে আলো সংবেদী, আলো কিন্তু কোথাও থাকতে পারে না, আলো কোথায় যায়? রড আর কোন কোষে যায়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি রড আর কোন কোষ। আচ্ছা একটা কথা একটু বলে দিই, মানুষের দৃষ্টিসীমা কত জানো? মানুষের দৃষ্টিসীমা হচ্ছে সর্বনিম্ন দৃষ্টিসীমা, বুঝছো? সর্বোচ্চ ঠিক নাই, সর্বনিম্ন দৃষ্টিসীমা হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে আমার বস্তুটা এটা একটা নির্দিষ্ট দূরত্বে না রাখলে সম্ভব না। যেমন ধরো খুব কাছে নিয়ে এসে একটু দেখো যে জিনিসটা তুমি কি ভালো দেখতে পারতেছো, তুমি কিন্তু ভালো দেখতে পারতেছো না। চোখ থেকে যদি 25 সেন্টিমিটার দূরে বস্তু থাকে তাহলেই তুমি বস্তুটাকে ভালো দেখতে পারবা। সো কোশ্চেনটা মাঝে মাঝেই আসে, সর্বনিম্ন দৃষ্টিসীমা হচ্ছে 25 সেন্টিমিটার। কোনো বস্তু 25 সেন্টিমিটারের ভিতরে ঢুকে গেলে আমরা সেই জিনিসটাকে কিন্তু ভালো দেখতে পারি না। মনে থাকবে, এটা একটু মনে রেখো। সর্বনিম্ন দৃষ্টিসীমা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, চলো পরের কোশ্চেনটা সলভ করি। এবার চলে আসি ভারসাম্য রক্ষায় কোন অংশ গুরুত্বপূর্ণ কাজ করে। কি কি আছে একটু খেয়াল করো। ককলিয়াস, সেমি সার্কুলার ক্যানেল, ইয়ার ড্রাম, পিন্না। পিন্না মানে হচ্ছে কানের এই বাইরের পার্টটা। এই পিন্নার মূল কাজটা কি সেটাও একটু বলে দিই। পিন্নার মূল কাজ হচ্ছে শব্দ সংগ্রহ, বুঝছো? সংগ্রহ, এই সবই হচ্ছে কানের অংশ। শব্দ সংগ্রহের কাজ করে পিন্না। ইয়ার ড্রাম মানে কি? ভিতরের দিকে চালনা করে। ড্রাম মানে কালেক্ট করে ভিতরে নিয়ে যায়, শব্দ কালেক্ট করা। এটাও সংগ্রহ করে ভিতরে সঞ্চলন। ওকে, ককলিয়ার কি করে? ককলিয়ার একটা মনে করো হচ্ছে, ককলিয়ারটা অনেকটা হচ্ছে শামুকের ইসের মতো পাওয়া যায়, এটা দেখাইতে পারতেছি না, শামুকের মতো আর কি, এরকম ভাবে থাকে, এইভাবে গোলাকার আকারে থাকে আর কি, মানে এরকম আর কি। তো এটা আসলে শব্দটাকে সামনে যাইতে সহযোগিতা করে। মূলত আসলে ভারসাম্য রক্ষা করার কাজ করেছে সেমি সার্কুলার চ্যানেল। কে তৈরি করে? সেমি সার্কুলার চ্যানেল, বুঝছো? সো ভাইয়া আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের যে টপিকটা ছিল আমাদের সমন্বয়, আমাদের শরীরের মধ্যে যে সমন্বয়গুলো করবে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় ছিল সেখান থেকে সমন্বয়টা মেইনলি হয়ে থাকে। পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সব থেকে বেশি যেটা থাকে আমাদের শরীরে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ত্বক, তাই না? তো এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা ছিল। তো আজকের যে পড়াশোনাটা আছে এখান থেকে কিন্তু প্রতি বছর 2টা প্রশ্ন আসে ভাইয়া। এই প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমাদের পারা লাগবে। সো তোমরা এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, কোনো কোশ্চেন আসে কিনা ভাই আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং সেই সাথে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। এবং সেই সাথে বলে রাখি, আমার স্কুলে যে আমাদের যে ব্যাচ চলতিছে, ব্যাচের কথা হচ্ছে একটু আলোকপাত করি তোমাদেরকে। আমাদের যারা বিএসসিতে এক্সাম ব্যাচ চলতেছে, অ্যাকচুয়ালি বিএসসিতে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা, ক্লাস না, এটা আমাদের এক্সাম ব্যাচের ফিস। এক্সাম চলবে পরীক্ষার একদম আগ পর্যন্ত, পরীক্ষা দিতে পারবা 168টি। কয়টি? 168টি। এর মধ্যে 12টি হচ্ছে ফ্রি, সবার জন্য উন্মুক্ত, ফ্রি, ঠিক আছে? ফ্রি উন্মুক্ত পরীক্ষা। সো যারা পরীক্ষা দিতে চাও, যারা আসলে বাসায় বসে প্রস্তুতি নিতে চাও, টাকার অভাবে পরীক্ষা নিতে পারতেছো না, তোমাদের এই 500 টাকা 600 টাকা ইনভেস্টমেন্ট ইনশাল্লাহ জলে যাবে না। এবং কিছুদিন পরে তুমি বুঝতে পারবা যে আমার স্কুল তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি এবং আমাদের যে প্রত্যাশা ছিল সেটা তোমাকে ইনশাল্লাহ ফিল আপ করতে পারবে। সো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে আমাদের যে পেজ আছে পেজে নক করো, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বিজয়ে, সেই প্রত্যাশায় রাখি। সো আজকে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে একটু জানাইতে পারো। তাহলে যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসটা শেষ করে দিব। সো তোমাদের কোনো কোশ্চেন আসে কিনা, কারোর কোনো কোশ্চেন যদি আস্ক করা থাকে তাহলে অবশ্যই একটু জানাবা। আমি নতুন বেশ কিছু দেখছি, ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তামান্না ইসলাম তানহা। ওকে, সো আমাদের ক্লাসগুলো তো অবশ্যই পেয়ে যাচ্ছ ফ্রিতে, একদমই ফ্রিতে। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই বিষয়টা জানাবা যে আমার স্কুল আমাদের জন্য একেবারে ফ্রিতে আয়োজন করেছে। সো চলে আয়, ক্লাসগুলো কর, সময় ইনভেস্ট কর, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। কারণ প্রত্যেকটা টিচার সর্বোচ্চ চেষ্টা করে স্টুডেন্টকে সার্বিকভাবে যতটুকু পারা যায় সর্বোচ্চ সহযোগিতা করার। ওকে, সো তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করে দিব। সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।